বাংলাদেশে ফৌজদারি বিচার ব্যবস্থা এবং এর প্রয়োগ। ফৌজদারি বিচার ব্যবস্থা এর সাথে প্রতিটি মানুষের একটি যোগাযোগ রয়েছে, কারণ আইন রয়েছে সে কারণেই যদি অপরাধ হয় সে অপরাধের বিচার হবে, বিচার হয়ে শাস্তি হবে। এর মাধ্যমে সোশ্যাল ব্যালেন্স যেটা বলে সেটা, সামাজিক ভারসাম্য সেটা কায়েম হবে। এই লক্ষ্যেই আমরা আইন আদালতে আইনের প্রয়োগ এবং চর্চা করে থাকি। আমাদের এই বিষয়গুলো খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন দেশ বরেণ্য আইনজীবীগণ, রয়েছেন প্রাক্তন জেলা জজ, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এবং আমাদের সাথে যুক্ত রয়েছেন জনাব অ্যাডভোকেট খন্দকার আব্দুল মান্নান স্যার, যিনি বর্তমান ঢাকা জেলা ও দায়রা জজের পাবলিক প্রসিকিউটর পদে রয়েছেন। রয়েছেন সাবেক জেলা জজ মঞ্জুরুল বাচিত স্যার, আরো রয়েছেন জনাব অ্যাডভোকেট মিজানুর রহমান মোল্লা স্যার। আমরা আলোচনার শুরুতেই চলে যেতে চাচ্ছি জনাব মঞ্জুরুল বাচিত স্যারের কাছে, যে আমাদের একটু বুঝিয়ে দেবার জন্য স্যার স্বল্প ভাষায় এবং একটু সহজভাবে যে বাংলাদেশে ফৌজদারি অপরাধ বলতে কি বোঝায় এবং এই বিচার ব্যবস্থা যেগুলো আছে সেগুলো কিভাবে পরিচালিত আছে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং শুরুতেই আমি আমাকে এই অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ফৌজদারি অপরাধ বলতে কি বোঝায় এর একটা মোটামুটি সংজ্ঞা বিভিন্ন আইনে দেওয়া আছে। আমি ওইভাবে আইনের সাথে উল্লেখ করে শুধু এটি বলবো, কোনো কিছু করা বা না করা, অ্যাক্ট অর ওমিশন, এই করা কিংবা না করা যেটা আইনত দণ্ডনীয় করা হয়েছে সেটাই ফৌজদারি অপরাধ, অর্থাৎ অ্যাক্ট অর ওমিশন হুইচ ইজ মেড পানিশেবল, এটা হলো অপরাধ। এটাকে আরেকটু সহজ ভাষায় বলি, যেটাকে কোনো কর্মকে যেটাকে আনলফুল বলা হয়েছে। এবং যেমন ধরেন কেউ যদি কাউকে অন্যায়ভাবে কাউর আঘাত করে, এটা একটা ফৌজদারি অপরাধ। আবার আমি খুব আজকাল যেটা অনেক একটা বিতর্কিত ইস্যু নিয়ে বলবি, অনেক সময় শোনা যায় যে একটা কগনাইজেবল অফেন্স আমরা কিন্তু দুই রকম, একটা কগনাইজেবল, নন কগনাইজেবল। এবং কগনাইজেবল অফেন্সটা হচ্ছে যেটা কোনো পুলিশ অফিসার উইদাউট ওয়ারেন্ট সে অপরাধের সাথে যারা জড়িত এই অ্যাকিউজডকে গ্রেপ্তার করতে পারেন। আর নন কগনাইজেবল হচ্ছে এই কগনাইজেবল যেটা না এর বাইরে যেটা, এবং সেটার তদন্ত ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া পুলিশ করতে পারেন না। এখন আমি একটা উদাহরণ দিচ্ছি, বিশেষ করে না করার ক্ষেত্রে ওমিশনটা, যেমন একজন এফআইআর লস করতে গেলেন একটা কগনাইজেবল অফেন্স সম্পর্কে, সেই কগনাইজেবল অফেন্সটা যদি ঘটে থাকে এবং যিনি বলছেন সেটা যদি এই অভিযোগটা নিয়ে যায়, এটা এফআইআর লস করাটা কিন্তু এটা ম্যান্ডেটরি। এবং কোনো পুলিশ অফিসার যদি আরবিট্রারিলি সেটা রিফিউজ করে, এটার অনেকগুলো রেমেডি আছে, আমি এই মুহূর্তে শুধু একটা বলি, তাহলে এটাও কিন্তু একটা অপরাধ। এটা অপরাধ এই যে উনি ওনার অর্পিত দায়িত্ব সেটা অর্পণ করলেন না এবং কোনো অপরাধ থেকে হয়তো চলে পালিয়ে যাওয়ার সুযোগ দিলেন, এটা একটা ফৌজদারি অপরাধ। এবং সেই ক্ষেত্রে পেনাল কোডের 217 কিংবা 225-এর এ ধারার একটা শাস্তিযোগ্য অপরাধ। এটা হলো অর্থাৎ কোনো কিছু করা বা না করা দুইটাই হলো ফৌজদারি অপরাধ। এখানে আরেকটু আমরা একটু ডিটেলসে যদি যাই, তাহলে একটা অপরাধের থাকে মেনস রিয়া বা এক্সট্রাস রিয়া। মেনস রিয়া মানে এটা হলো আসলে ইন্টেনশন, সেখানে আসলে মোট 4টা জিনিস থাকে: ইন্টেনশন, প্রিপারেশন, অ্যাটেম্প্ট এবং কমিশন অফ ক্রাইম। এই 4টা যদি থাকে তাহলে অপরাধ। এর মধ্যে প্রথম 2টা শুধু যদি থাকে, ইন্টেনশন এবং প্রিপারেশন, তাহলে কোনো সময় এটা অপরাধ হিসেবে বিবেচিত হয় না, তবে এক্সেপশন আছে এর। তবে অ্যাটেম্পটকে অনেক ক্ষেত্রেই অপরাধ হিসেবে বিবেচিত হয়েছে, আর অপরাধ করলে তো সেটা অপরাধ বলেই গণ্য হবে। এর আবার কিছু ডিফেন্সও থাকতে পারে, যেমন দুর্ঘটনা কিংবা শিশু, যেমন বাংলাদেশের আইনের 10 বছরের নিচে কোনো শিশু যদি কোনো অপরাধ করে, আগে ছিল 7, এখন এটা 10 করা হয়েছে। তাছাড়া কোনো আনসাউন্ড মাইন্ড যদি ইনসেন্ট, যেটা অর্থাৎ পাগল অপ্রতিষ্ঠ সে যদি করে, তাছাড়া কেউ যদি নেশাগ্রস্ত থাকে, তবে নেশাটা এটা যদি অন্য কেউ খাওয়ায় উদ্দেশ্যপূর্ণভাবে তাকে নেশাগ্রস্ত করে তাকে অপরাধ করে, সেক্ষেত্রে কিন্তু নিজের থেকে নেশাগ্রস্ত হলে হবে না। তাছাড়া রাইট অফ প্রাইভেট ডিফেন্স ব্যবহার করার সুযোগ আছে।
এটা হলো মোটামুটি অপরাধেরই। আমি আরেকটু শুধু ইয়েতে বলবো যে এখন বিচার ব্যবস্থা সম্পর্কে আমি বলবো। বাংলাদেশের যে ফৌজদারি বিচার ব্যবস্থা আসলে এটাকে বলা হয় অ্যাডভার্সারিয়াল বা অ্যাকুইজিশনাল সিস্টেম, যেটা প্রতিদ্বন্দ্বিতামূলক করা হয়েছে। আর এটা হলো ইনকুইজিটোরিয়াল, যেটা অনুসন্ধিৎসমূলক। এবং এখানে আমাদের অনেকগুলো পার্টি থাকে একটা বিচারের সাথে জড়িত। সেটা হলো যেমন পুলিশ আছেন, প্রসিকিউটর, আমাদের লানের প্রসিকিউটর আসছেন, কোর্ট আছে, জেল অথরিটি আছে, তাছাড়া প্রফেশনাল অথরিটিও আছে। এই ধরনের পার্টি আছে। এবং কোর্টকে সবসময় একটা নট পার্টিজান, কোর্ট কিন্তু কোনো পার্টিজান নয়। হ্যাঁ, তাছাড়া আরেকটা জিনিস হলো আমাদের দেশের বিচার ব্যবস্থায় একুশকে সবসময় ইনোসেন্ট ভাবা হয়। কোন ফৌজদারি মামলায় অভিযুক্ত আসামি ইভেন যতক্ষণ পর্যন্ত সে সাজাপ্রাপ্ত না হয়েছে তাকে নির্দোষ বলে আমাদের বিচার ব্যবস্থায় এটা একটু একটা জিনিস জানতে চাচ্ছি স্যার এই পর্যায়ে, যে আপনি যে বললেন যে এটা যদি একটু সিম্পলিফাই করি আমরা, যে অ্যাকিউজ যারা আছে তাদেরকে ইনোসেন্ট ভাবা হয়। অনেক সময় মিডিয়া ট্রায়াল হয় কিন্তু স্যার, যে মিডিয়ার মধ্যে বলে দেওয়া হয় যে উনি অপরাধী, অথচ ওনার কোনো প্রমাণ নাই। এই ক্ষেত্রে যে তারা মিডিয়া যে অপরাধী বলছে, এটা কি আইনত ঠিক কিনা স্যার? এটা একটু যদি না, মিডিয়া বলতে পারেন, তবে একেবারে অপরাধী হিসেবে চিহ্নিত করতে পারেন না। তারা প্রকৃত সত্যটা আদালতে করতে পারে, কারণ মিডিয়ার একটা ফাংশন হচ্ছে সত্য কি অপরাধী। হ্যাঁ, অপরাধ। কিন্তু তবে হ্যাঁ, মিডিয়া ট্রায়ালটা হওয়াটা এটা সকল ক্ষেত্রে অভিভূত নয়। এটা অনেক সময় বিচারকে প্রভাবিত করে, ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ ক্রিমিনাল জাস্টিস প্রভাবিত করতে পারে। তো বিচারককে তাকে তো জাজমেন্ট দেওয়ার ক্ষেত্রে এভিডেন্স অন রেকর্ড, মানে তার রেকর্ডে যে সাক্ষ্য আসছে এটার ভিতরেই দিতে হবে। এছাড়া আমাদের বিচার ব্যবস্থায় যেটা আছে যে ডাবল জিওপার্টি, একই অপরাধের জন্য দুইবার বিচার হবে না, এই ব্যবস্থাও আছে। তাছাড়া বিচার ব্যবস্থায় পার্টি থাকে। পার্টি সাধারণত যেটা সেশন ট্রাইব্যুনাল মামলা বিশেষ করে বা অন্যান্য মামলা কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে এটাকে স্টেটকেই ধরা হয় একটা পক্ষ, আর একটা পক্ষ অ্যাকিউজ। তবে কিছু কিছু ক্ষেত্রে পিটিশন কেসগুলো যারা কমপ্লেইনেন্ট তাকেও একটা পার্টি পাওয়া হয় এবং অ্যাকিউজ তো আছে। এটা হলো সাধারণ আমাদের এরপরে আসেন আমাদের বিচার ব্যবস্থাটা কিভাবে চলে। এটা যদি আমরা বলি, আমাদের ফৌজদারি যে বিচার ব্যবস্থা আপনি যেটা আমাকে প্রশ্ন করলেন, যে এখানে আমাদের প্রথম কথা হলো আমাদের যে প্যানেল কোড সহ আরো কিছু সাবস্টেন্টিভ প্যানেল ল আছে অনেকগুলো। আমি মোটামুটি 25টা লিখেছি, এর বাইরেও অনেকগুলো প্যানেল ল আছে। তা আমাদের দেশে মূল এটা হলো দ্য প্যানেল কোড 1860। এছাড়াও নারী ও শিশু নির্যাতন দমন আইন, এসিড নিরোধ অপরাধ দমন আইন সহ আমি আরো 25 পৃষ্ঠা বলতে পারবো, আরো মাইনর অনেক একটা আছে, আমি এই মুহূর্তে এটা ভাগ করবো না। তবে আমি শুধু বলবো আমাদের বিচার ব্যবস্থায় পুলিশের বাইরেও কোর্টগুলো আছে, যেটা কোর্টকে প্রথমত আমাদের ফৌজদারি ইয়েতে ভাগ করা হয়েছে। যেমন ম্যাজিস্ট্রেটকে ভাগ করা হয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মধ্যে যারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে। তাছাড়া যারা অন্য যারা ম্যাজিস্ট্রেট আছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সেখানে ডিস্ট্রিক্টে যারা আছে সেখানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং আদার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে। তাছাড়া মেট্রোপলিটন এরিয়াতে আছে সেটা হলো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এবং এদের কিন্তু বিভিন্ন পাওয়ার ফাংশন আছে। তাছাড়া আমাদের এই সেশন কোর্টগুলো আছে এবং আমি একটু বলি স্যার, ফৌজদারি বিচার ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করতে হয়, জজ কোর্টে না। মানে ওটার ইনিশিয়েশন হয় হচ্ছে মানে ম্যাজিস্ট্রেট কোর্টে, সেশন জাজ, এক্সটেন্ট সেশন জাজ। জি স্যার, মানে অধিক্ষেত্র বিচারের প্রথম অধিক্ষেত্র হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট, যদি থানায় মামলা নেওয়া না হয় এরকম। থানায় আর মামলা নেওয়ার ক্ষেত্রে আপনি যেটা আপনি প্রশ্ন করেছেন, মামলা করার ক্ষেত্রে হলো প্রথমত হলো কগনাইজেবল অফেন্স হলে থানায় যাবেন, এবং এটা আমি আগে বলেছি যে এটা ম্যান্ডেটরি নেওয়া। এবং দুইটা ক্ষেত্রে শুধু তারা রিভিউজ করতে পারে। সেটা হলো একটা, যদি মনে করে যে না এটা কগনাইজেবল অফেন্স হয়নি, আর একটা যদি মনে করে যে আমার জুরিসডিকশনের বাইরে। এছাড়া বাকি ক্ষেত্রে তারা রিভিউজ করতে পারে না। আর যদি আরবিট্রারি রিভিউজ করে, আমি এটা বলে রাখি, এটা যেহেতু কম আলোচিত হয় আমি এই জন্য প্রথমেই বলে রাখছি, সেটা হলো আরবিট্রারি রিভিউজ করলে 5টা রিমেডি আছে। একটা হলো ম্যাজিস্ট্রেটের কাছে শেয়ার মামলা করা। এবং স্যার আমি একটু দর্শকের জন্য এই কোশ্চেনটা আমি মানে আপনার কথাটা একটু আবার গুছিয়ে বলি, যাতে দর্শকরা বাইরে দেশে শুনতে পারে, বুঝতে পারে। যদি থানায় মামলা নেওয়া না হয়, গ্রহণ করা না হয়, তো আমরা জানতাম যে একটি রেমেডি আছে আদালতে মামলা করা, কিন্তু আপনি বলেন 5টা রেমেডি। স্যার আমাদের যদি একটু এক্সপ্লেইন করে দিন। না নিলে 5টার মধ্যে একটা রেমেডি হলো যে ওখানে শেয়ার মামলা করলেন,
এবং সেই ক্ষেত্রে জি। 200 এক্সামিন করে তাকে করবে। তাছাড়া এই মামলাটা হবে সিআরপিসি 156 সাবসেকশন 3 বিধান অনুসারে, রেড উইথ 190 অফ দ্য সিআরপিসি, যে কগনাইজেস নেওয়ার কথা সেটার বিধান অনুসারে। এছাড়া যেটা আছে সেটা হলো রিট করা যায় দুই ধরনের। একটা হলো তার বিরুদ্ধে মিসকন্ডাক্টের অভিযোগ এনে ম্যান্ডামাস করা যায়। আমাকে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের, আমাদের সুপ্রিম কোর্টেরও অনেক কেস আছে যে তাকে প্রথমত ডাইরেকশন দিছে এফআইআর হিসেবে এটা লঞ্চ করার জন্য, রেকর্ড করার জন্য। তাছাড়া তার বিরুদ্ধে কেন ডিপার্টমেন্টাল অ্যাকশন হবে না, এটা করা যায়, এটা একটা আছে। তাছাড়া আরেকটা আছে, যদি কোনো ম্যাজিস্ট্রেটের অর্ডার দেওয়ার পরেও যদি না নেয়, এটা একটা কন্টেম্প্ট প্রসিডিং করা যায়। তাছাড়া কম্পেনসেশন, আমাদের যে আমাদের কনস্টিটিউশনাল ল আছে এর আর্টিকেল 31 এবং 32 আর্টিকেলের বিধান অনুসারে কম্পেনসেশনের মামলা করা যায়। তাছাড়া সংশ্লিষ্ট পুলিশ অফিসারের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো যায়, তার বিরুদ্ধে অভিযোগ করা যায়। এছাড়া আমাদের বিচার ব্যবস্থা কিভাবে চলে এটা আমি যদি একটু বলি, তাহলে আমাদের সিআরপিসিতে আসলে প্যানাল লটার জন্যই সিআরপিসিটা হয়েছিল, কিন্তু প্যানাল লর বাইরেও এখন নতুন নতুন সময়ে এবং নতুন নতুন আইন অপরাধ আসছে, নতুন ভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, এর জন্য নতুন নতুন আইন হয়েছে, অনেক আইন হয়েছে। এই জন্য এই প্যানাল লটেরই বিধান আছে যে নতুন আইনে যদি কোনো বিচার ব্যবস্থা থাকে ওই ব্যবস্থায় চলবে, তবে যে ক্ষেত্রে ওটাতে কোনো কিছু যদি মানে কমতি থাকে এক কথায়, সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির যে বিভিন্ন বিধান সেটা প্রযোজ্য হবে। এবং সেই ক্ষেত্রে স্যার আমাদের একটা ফোন আছে, দর্শক একটা ফোন করেছেন, যদি স্যার ফোনটা নিয়ে নিতাম। জি জি। হ্যালো দর্শক, আপনার নাম বলে কোশ্চেনটি করুন দর্শক। হ্যালো দর্শক, আপনার নাম বলে কোশ্চেনটি করুন প্লিজ। স্যার মনে লাইটটা কেটে গেছে স্যার, প্লিজ কন্টিনিউ। আচ্ছা, এখন আমাদের একটা মামলা হওয়ার পরে যেটা হলো যে যদি থানায় মামলা হয়, পুলিশ অফিসারের একটা ক্ষমতা আছে, যিনি ইনকোয়ারি অফিসার, যে উইদাউট কারো ইন্টারভেনশন ছাড়া, ইভেন আমাদের সুপ্রিম কোর্ট বা সেশন জাজরা কাউকে ইন্টারভিউ করবে না, উনি তদন্ত করার তার ক্ষমতা আছে, এবং তার এরেস্ট করার ক্ষমতা আছে। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, এরেস্ট করার ক্ষেত্রে কিন্তু 24 ঘন্টার মধ্যেই আসামিকে সংশ্লিষ্ট নিকটবর্তী ম্যাজিস্ট্রেটে উপস্থাপন করতে হয়। এবং এখানে কনস্টিটিউশনাল গ্যারান্টিও আছে, আমাদের কার্যবিধি সহ অন্যান্য আইনেও একই বিধান রয়েছে। আপনার কাছে আবার আসতে চাই স্যার, এবার একটু মানে অন্য গেস্টদের সাথে একটু স্যার আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, যদি অনুমতি। আমরা আলোচনার এই পর্যায়ে খন্দকার আব্দুল মান্নান স্যারের কাছে আমরা জানতে চাচ্ছি স্যার। স্যার উনি অনেক কথা এখানে নিয়ে আসলেন, অনেক আইনের বিষয়গুলি সিম্পলিফাই করে দিলেন আমাদের কাছে। তো স্যার আমাদের যদি একটু বুঝিয়ে বলতেন স্যার, যে বাংলাদেশে এই যে ফৌজদারি ব্যবস্থা যে রয়েছে, যে এটা যদি সহজ করে বলতে গেলে কি কি আইন দ্বারা পরিচালিত হয় এবং এর প্রয়োগগুলো কিভাবে হচ্ছে, এটা যদি স্যার একটু বলতেন। ধন্যবাদ ব্যারিস্টার মনির হোসেন আমাকে এখানে ডাকার জন্য। আর সাথে আমরা যারা পেয়েছি, আমার অত্যন্ত কাছের মঞ্জুরুল বাচ্চা সাহেব ঢাকা কোর্টে ছিলেন, ঢাকা, তারপর বিভিন্ন জায়গায়, তারপর রিটায়ার করেছেন উনি ডিস্ট্রিক্ট জাজ হিসেবে। অত্যন্ত সুন্দরভাবে উনি কিন্তু বক্তব্য রেখেছেন এবং বলেছেন। এখানে সিনিয়র অ্যাডভোকেট আছেন আমাদের মিজানুর রহমান মোল্লা সাহেব, উনি অত্যন্ত ভালো, কারণ আমি যেহেতু প্রসিকিউটর আমিও জানি এবং দেখি ভালো আইন জানেন এবং কোর্টে উপস্থাপন করে। আপনার যে প্রশ্নটা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু অনেকেই জানতে চায় এবং জানা এই উদ্দেশ্য। এইটা আজকে যে আমরা কথা বলছি, এটা একটা উদ্দেশ্য যে মানুষ জানুক, আসলে মানুষের কাছে গোপনীয়তা কিছু যাতে না থাকে। প্রত্যেকটা মানুষই আইন তাদের জানা দরকার, সে পড়েই জানুক বা শুনেই জানুক। এখন আপনি যে প্রশ্নটা করেছেন তাতে ক্রিমিনাল অপরাধের ফৌজদারি কার্যবিধির 1898 সালে অনুসারে কিন্তু এই আইনগুলা চলে। এবং মানে আপনারা জানবেন, এটা প্রথমে যখন আইনটা হয় ইন্ডিয়ান পেনাল কোর্টের ইন্ডিয়ান হয়, পরবর্তীতে যখন দেশ ভাগ হয় তখন পাকিস্তান পেনাল কোড পাকিস্তান ফৌজদারি আইন হিসাবে ট্রিট হয়। এবং 1971 সনের পরে বাংলাদেশে আইনটা করা হয়েছে। বাংলাদেশ দণ্ডবিধি প্রথমে করা হয়েছিল, পরে বাংলাদেশটা বাদ দিয়ে দণ্ডবিধিটাই শুধু আছে। এখন আমরা বাংলাদেশ দণ্ডবিধি না বলে দণ্ডবিধি বললেই যথেষ্ট আমাদের। এই যে অবস্থা,
শুধু বাংলাদেশে যেমন ফৌজদারি কার্যবিধি আছে, দেওয়ানি কার্যবিধি আছে, তাছাড়া স্যারে যেটা বলেছেন, বাসেদ সাহেব বলেছেন, যেটা মঞ্জুরুল বাসেদ সাহেব, এটার মধ্যে আমি মনে করি বিশেষ আইন, অনেক আইন আছে, এবং নতুন করে যে আইনগুলো করা হয়েছে স্বাধীনের পরে রিসেন্ট যে আইনগুলো করা হয়েছে, ডে বাই ডে ডেভেলপ হচ্ছে এবং আইন করা হচ্ছে। তার মধ্যে আপনি ধরেন বিশেষ আইনের মধ্যে অনেক কিছু আছে, এসিড নিয়ন্ত্রণ আইনের যেটা কথা বললো, নারী শিশু নির্যাতন আইনের কথা বললো, অস্ত্র আইনের কথা যেটা বললো, এটা কিন্তু ক্রিমিনাল মামলায় এই মামলাগুলা, এই কাজগুলা হয়, এই আইনগুলা প্রচলিত, এবং এগুলোর প্রত্যেকটারই একটা লিমিট আছে, এই লিমিটের মধ্যে শেষ করা হবে। মাঝে মাঝে আমাদের এখানে অনেক সময় এই প্র্যাকটিসটা খুব জরুরি, করা হয় না, মাঝে মাঝে কোনো কোনো কেসের মধ্যে করা যায়, কোনো কোনো করা যায় না। তো সেই জন্য আমার মনে হয় যে এই যে মামলাটা, যে এইগুলা আর কি কেসের কথা যেটা বলা হয়েছে, আপনার কেসের কথা যেটা বলেছেন, আমার সিভিল কেস, সিভিল, ক্রিমিনাল, এই যে মামলাগুলা, এই মামলাগুলা এইভাবেই প্রচলিত হয়, এইভাবেই চলে। কিন্তু আপনার ক্রিমিনাল অপরাধের জন্য ফৌজদারি কার্যবিধি চলছে, ফৌজদারি দীর্ঘদিনের 1898 সনের যে মামলাগুলা, সেই মামলাগুলাই কিন্তু ডে বাই ডে ডেভেলপ হয়েছে এবং হয়েছে। ফাইনালি আপনার বোধহয় জানেন, বাংলাদেশ কোড 38 ভলিউমের একটা ভলিউম বের করেছে, এটা অত্যন্ত জরুরি, অত্যন্ত ভালো হয়েছে। এটার মধ্যেও এইগুলা আছে, আপনার ক্রিমিনাল ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি, তারপরে দেওয়ানি আইনের দেওয়ানি অবস্থান, অ্যাসিড নিয়ন্ত্রণ, তাছাড়া নারী শিশু, এই যে অবস্থান, এই সমস্ত আইন দ্বারাই পরিচালিত হয়। আমি মনে করি যে এই ব্যাপারটা যদি প্রস্তুত থাকে করতে পারে, কিন্তু আমি যেটা দেখেছি এবং যেটা আমাদের বক্তব্য, যেটা বলতে চাই, সেটার মধ্যে এই সমস্ত আইন দ্বারাই পরিচালিত হয়ে থাকে ক্রিমিনাল ল। ধন্যবাদ। জি স্যার, ধন্যবাদ। আমরা আমাদের আলোচনার এই পর্যায়ে জনাব অ্যাডভোকেট মিজানুর রহমান মোল্লা স্যারের কাছে চলে আসছি। যে স্যার, আমাদের একটু আপনার কাছে আমি স্তরগুলি যদি জানতে চাই স্যার। আমি জানতে চাচ্ছিলাম স্যার যে আমাদের বাসির স্যার এখানে উত্থাপন করলেন যে কিভাবে মামলাগুলো শুরু হয়, তারপরে কিভাবে মামলাগুলোর বিচার হয় এবং আসামি শাস্তি পাওয়া বা খালাস পাওয়া, এটা তো জাজ সাহেব ওনার অপরাধের এভিডেন্স নিয়ে বিচার করে বলবেন। তো স্যার, আপনি যদি আমাদের কাছে স্তরগুলি একটু বলতেন, যাতে সাধারণ মানুষ মানে এই আইনের কঠিন সেকশন গুলো তারা বুঝতে পারে, যে অপরাধের বিষয়ে সতর্ক থাকতে পারে, এবং যারা অপরাধী তারাও সতর্ক থাকতে পারে, যারা অপরাধগুলো হলে তারা এই উপায়ে, এই স্তরগুলির মাধ্যমে তাদের বিচার হবে। ধন্যবাদ মুনির, এবং যারা এই অনুষ্ঠানে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে। এবং আমার কাছে খুব ভালো লাগছে যে এরকম ভাবে আমরা একটা কাউন্সিলিং করতে পারছি আইনের উপরে। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কারণ হলো একটা মামলা যখন জন্ম নেয়, সেটা থানাতেও হতে পারে, এবং সেটা ম্যাজিস্ট্রেট কোর্টে যেখানে ফাইলিং হয় সেখান থেকেও এটা উদ্ভূত হইতে পারে। এই মামলাটা যখন যদি থানাতে মামলা হয়, তখন চার্জশিট হওয়ার পরে একটা কোর্টে এটা চলে যায় 205 এর সেই ম্যাজিস্ট্রেট কোর্ট যদি হয়, তাহলে সেখানে চলে যায় বিচারের জন্য। সেখানে ওই কোর্টে মামলাটা রিসিভ করার পরে 190-তে যে ম্যাজিস্ট্রেট কোর্ট যদি হয়, তাহলে 190-তে সে কনভিনিয়েন্স নেবে। নেওয়ার পর আর যদি জজ কোর্ট হয়, তাহলে 193-তে কনভিনিয়েন্স নেবে। নেওয়ার পরে প্রসিকিউশন পক্ষ তাদের মামলা ওপেন করবে, চার্জ ফ্রেম করবে, চার্জ ফ্রেম করার পরে মামলাটা ওপেন করবে। তখন যদি চার্জ ফ্রেম হয়, তাহলে সেই ক্ষেত্রে সমস্ত সাক্ষীদেরকে পর্যায়ক্রমে বিজ্ঞ আদালতে ডাকবেন এবং তাদের জবানবন্দি গ্রহণ করবেন এবং তাকে জেরা, আসামি পক্ষকে জেরা করার সুযোগ দিবেন। সমস্ত সাক্ষীদের যখন প্রসিকিউশনের সমস্ত সাক্ষীদের যখন জবানবন্দি এবং জেরা হবে, শেষ হবে, তারপর আসামি পক্ষকে সুযোগ দেবে তোমার কোনো সাক্ষী আছে কি, সে তার ডিফেন্স তৈরি করবে। অর্থাৎ সে যে এই মামলাটা থেকে এই অপরাধ তার বিরুদ্ধে অপরাধের চার্জ গঠন করা হয়েছে, এটা সে করে নাই, এইটা প্রমাণ করার জন্য তার পক্ষ থেকে দেওয়ার জন্য তরিকা আছে অনেক, অন্য বিভিন্ন ভাবনা। সেটা হলো যে সে ওই আত্মপক্ষ সমর্থনের জন্য সেটা ডিফেন্স কেস তৈরি করবে। দুইটা পক্ষ থেকে আমরা বলছি, ডিফেন্স কেস তৈরি করবে
তাকে আবার তার জবানবন্দি দেওয়ার পরে তাকে আবার জেরা হবে। এই জেরা যখন হয়ে যাবে প্রসিকিউশনের পক্ষ থেকে, তারপরে এটাকে আর্গুমেন্টে যাবে। আর্গুমেন্ট লোয়ার কোর্টে যদি আর্গুমেন্টের প্রেসক্রিপশন নেই, এটা আপার কোর্টে আছে। মোল্লা সাহেব তো শুনছেন না। তারপরে আর্গুমেন্ট হয়ে যাওয়ার পরে একটা জাজমেন্টের ডেট করবে। এই হলো এই পদ্ধতি, হচ্ছে এইটাই, এর বাইরে কোনো পদ্ধতি নাই। তো এই সমস্ত সাক্ষী নেওয়ার পরে বোথ দি পার্টিজ, যেটা রাষ্ট্রপক্ষ বা বাদী পক্ষ এবং আসামি পক্ষের সমস্ত সাক্ষীদের জেরা এবং জবানবন্দি গ্রহণের পর। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। আমরা একটা ইসে নিচ্ছি, একটা কল নিচ্ছি স্যার, যদি আপনার থাকে স্যার। দর্শক না আপনার নাম বললে কোর্টের কোশ্চেন করুন স্যার। জি, আমার নাম সঞ্জীবন আহমেদ। হ্যাঁ, নাম বলেন। জি জি, আমি সঞ্জীবন আহমেদ বলছিলাম ঢাকা থেকে। জি, আপনার কোশ্চেনটি করুন। জি, আমার প্রশ্নটি হচ্ছে সম্মানিত বক্তাগণের কাছে আমার দুটি প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে যে সাইবার ট্রাইব্যুনাল পরিচালিত হচ্ছে, সেখানে তো যে এভিডেন্স গুলো, অডিও ক্লিপ বা ভিডিও ক্লিপ গুলো ডিসপ্লে করার জন্য তো কোনো ইকুইপমেন্ট নাই। তো সেই ক্ষেত্রে এটা আসলে কতটুকু মানে ভ্যালিড ভাবে পরিচালিত হচ্ছে। আর নাম্বার 2 হচ্ছে বহির্বিশ্ব থেকে কেউ যদি মানহানিকর কিছু প্রকাশ করে বা লিখে, সেই ক্ষেত্রে আমরা কি ধরনের আইনি সহায়তা পেতে পারি? দর্শক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। তো স্যার আপনি আপনার বক্তব্যটা কন্টিনিউ করে স্যার আমি এই কোশ্চেন দুটো সবার মধ্যেই রাখতে চাই স্যার। আপনি যদি কোনো থাকে কোনো কথা, তাহলে স্যার শেষ করে আমি আগেটা শেষ করি। তাহলে এইটা দেওয়া হলো যে আফটার গেটিং দি রেকর্ডস, ফাইলস অ্যান্ড ডকুমেন্টস রিগার্ডিং দি ম্যাটার অফ এ পার্টিকুলার কেস, এটার পরে থেকে ওই যে স্টেজগুলোর কথা বললাম, যে আগে প্রথমে কগনিজেন্স নেবেন, বিজ্ঞ আদালত, তারপরে চার্জ ফ্রেম হবে অথবা হবে না। যদি ফ্রেম হয় তাহলে পরে সাক্ষী প্রমাণ হবে। সাক্ষী প্রমাণ হয়ে যাওয়ার পরে তারপরে আবার আসামি পক্ষকে আবার সে ডিফেন্স নেওয়ার জন্য তার নিজের কোনো সাক্ষী থাকে সেগুলোকে আনতে হবে কোর্টে, সেগুলোকে জেরা করবে প্রসিকিউশন পক্ষ, তারপরে আর্গুমেন্ট হবে, আর্গুমেন্টের পরে জাজমেন্ট হবে। দিস ইজ দি সিম্পল প্রসিডিওর ইন আওয়ার কোর্টস ইন বাংলাদেশ। এইটা হলো এই বাংলাদেশের এই বিচার ব্যবস্থা, যেটা বিচার ব্যবস্থা সম্পর্কে কিন্তু উচ্চতর আদালতের বিচার ব্যবস্থা বলতে কিন্তু আমরা সাধারণত বিচার বলতে যে জিনিসটা বোঝাই, সেটা সাক্ষী প্রমাণ নেওয়াটাকে আমরা বিচারের মধ্যে পড়ি। যেমন এসে জজ কোর্টে একটা মামলা বিচার হচ্ছে, ম্যাজিস্ট্রেট কোর্টে বিচার হচ্ছে, কিন্তু অনারেবল হাইকোর্ট ডিভিশন বা সুপ্রিম কোর্টে যদি বিচারের কথা বলি, ওই সময় ওইখানে কোনো এই সাক্ষীটা কি হয় না। ওখানে যেটা হয় সেটা হলো যে কোনো রিট হয়, অ্যাপিল শুনানি হয়, রিভিশন শুনানি হয়, তারপরে রিভিউ হয়, এইগুলো হয় বিচার। এগুলো বিচারের মধ্যে, বিচার কার্যক্রমের মধ্যে। তবে বিচার বলতে আমাদের দেশের কমন পিপল অফ দি কান্ট্রি, তারা যে জিনিসটা বোঝে সেটা হলো যে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে শুরু করে জজ কোর্ট পর্যন্ত যে সাক্ষী প্রমাণ নিয়ে যে জাজমেন্টটা দেওয়া হয়, এটাই বিচার। তো এটাই একটু শুনতে পাচ্ছেন আমার কথা স্যার? হ্যালো, হ্যাঁ বলেন স্যার। আমি বলতে চাচ্ছি কি স্যার, মানে দর্শকদের জন্য একটু সিম্পল করে যদি বলতেন স্যার, যে প্রথমে হচ্ছে যে তার মামলাটা হবে, আমি ট্রায়ালগুলো সম্পর্কে আমি স্টেজগুলো একটু সিম্পল করে যদি সুযোগ দেন আমি একটু বলবো। আচ্ছা স্যার, এই যে মঞ্জুরুল বাসির স্যার একটু বলবেন স্টেজগুলো। আচ্ছা, আসলে স্টেজটাকে আমরা প্রথমত 3 ভাগে ভাগ করতে পারি। এক হলো প্রি ট্রায়াল স্টেজ, মামলা লজিং, কিন্তু অর্থাৎ এফআইআর করা, এজাহার করা, কিংবা ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে বা অন্য কোনো বিশেষ আদালতে যদি ক্ষমতা থাকে সেখানে গিয়ে মামলা করা। এরপরে হলো একটা হলো ইনভেস্টিগেশন অথবা ইনকোয়ারি। ইনভেস্টিগেশন বলতে বোঝায় যখন এটা পুলিশ করে, ইট ইজ অলওয়েজ ডান বাই দ্য পুলিশ, এবং সে পুলিশ এটা ইনভেস্টিগেশন করে যে রিপোর্ট দেয় সেটা হলো এই রিপোর্ট দেওয়া, কিংবা কোর্ট যদি এমনি পিটিশন কেসে কগনাইজেন্স দেয়, দুইভাবেই এটা কোর্ট কগনাইজেন্স নেবেন। আমাদের লার্নেড সিনিয়র অ্যাডভোকেট রাইটলি বলছেন যে এটা 190-তে সিআরপিসি 190-তে কগনাইজেন্স নেবেন। শুধু তাই না, অন্যান্য বিশেষ আইনেও কগনাইজেন্সের বিধান আছে বিভিন্ন ট্রাইব্যুনাল কর্তৃক নেওয়া। সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট যদি কগনাইজেন্স নেন, এটা হলো প্রাথমিক কগনাইজেন্স, এবং এটাই হলো, আর সেশন জাজ যেটা নেন এটা হলো সেকেন্ডারি কগনাইজেন্স 193-তে যেটা নেন। কিন্তু চার্জ গঠনের মাধ্যমেই আমাদের ট্রায়াল শুরু হয়। কিন্তু এই পর্যায়ে এসে যে যেটা চার্জ গঠনটা বলতেন স্যার, চার্জ গঠনটা বলতে কি বোঝায়? সাধারণ মানুষ কিন্তু সাধারণ প্রথম কথা কগনাইজেন্স বলছে হলো অপরাধে বিচারার্থে আমলে গ্রহণ, এটা হলো কগনাইজেন্স। আর যখন সাধারণ মানুষ চার্জ বলতে বলবে, যখন কোর্ট, ট্রায়াল কোর্ট ভেরি মাচ ইন্টারেস্টেড টু প্রসিড উইথ দ্য অ্যাকিউজ, সে যদি মনে করে এর বিরুদ্ধে
বিরুদ্ধে আনিত অভিযোগের যে উপাদানগুলা, তার বিরুদ্ধে যে অভিযোগ হচ্ছে এটা আছে। প্রাথমিকভাবে তাকে একটা সিদ্ধান্ত নিতে হয় যে ইনি হয়তো এই অপরাধটা করেছেন, এটা একটা প্রাথমিক সিদ্ধান্ত। তবে আমাদের আইনে একটা বিশেষ করে 82 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যেটা আসছে এবং পরে অন্যান্য আইনও আসছে, যেটা আমাদের কিন্তু ট্রায়াল হয়ে আসলে ট্রায়াল প্রসিডিউর 3টা। একটা হলো ম্যাজিস্ট্রেট ট্রায়াল প্রসিডিউর, যেটা চ্যাপ্টার 20, আর একটা হলো সামারি ট্রায়াল প্রসিডিউর, এটা চ্যাপ্টার হলো 22 অফ দ্য সিআরপিসি যেটা, আর সেশন ট্রায়াল প্রসিডিউর চ্যাপ্টার 23। এখন সামারি ট্রায়াল প্রসিডিউর যেটা, এটা অলসো, এটা যদি আপিলেবল হয় তাহলে সামারি ট্রায়াল প্রসিডিউর অলসো ফলো দ্য ম্যাজিস্ট্রেট ট্রায়াল প্রসিডিউর। আমাদের কিছু কিছু ট্রাইব্যুনাল যেখানে মৃত্যুদণ্ড হয় সেখানেও সামারি ট্রায়াল প্রসিডিউর ফলো করতে হয়, এরকম আছে। আর সেশন ট্রায়াল প্রসিডিউর তো আছে। সেশন ট্রায়াল প্রসিডিউর আর ম্যাজিস্ট্রেট ট্রায়াল প্রসিডিউরের মধ্যে সামান্য কিছু পার্থক্য আছে, খুব বেশি পার্থক্য নাই। ওখানে শুধু একটু বেশি আছে, ওপেনিং করতে হয় পাবলিক প্রসিকিউটরকে, লার্নেড পাবলিক প্রসিকিউটর আমরা এখানে আসছে যে মানে চার্জশিটের পরে যখন তার অপরাধটা আসলে করেছে কিনা, সাক্ষী সবুত এবং এভিডেন্সটা নিয়ে, না, এভিডেন্স দেওয়ার আগে, এভিডেন্স দেওয়ার আগেই কোন কি অপরাধ করেছে, উনি কোন অপরাধে, চুরির অপরাধের বিচার হচ্ছে না খুনের অপরাধের বিচার হচ্ছে না ডাকাতির অপরাধের, কি অপরাধের বিচার হচ্ছে, কয়টা অপরাধের বিচার হচ্ছে, এই ধরনের যে অভিযোগটা কোর্ট কর্তৃক আনা হয় যে আপনি এই অপরাধ করেছেন, এটা হলো চার্জ। তবে এখানে আরেকটা কথা বলছি, আমাদের ম্যাজিস্ট্রেট ট্রায়াল প্রসিডিউর হোক, সামারি ট্রায়াল প্রসিডিউর হোক, আর সেশন ট্রায়াল প্রসিডিউর হোক, আমাদের একটা সুযোগ আছে এই ট্রায়ালের ক্ষেত্রে যে ট্রায়াল কোর্ট যদি মনে করেন যে কোনো অ্যাকিউজডের বিরুদ্ধে আনিত অভিযোগে রেকর্ড লিস্টে তার বিরুদ্ধে চার্জ গঠন, অভিযোগ গঠন করার মতো প্রাপ্ত পর্যাপ্ত উপাদান নেই, তার কিন্তু সেই ক্ষেত্রে ডিসচার্জ করার ক্ষমতা আছে। ডিসচার্জ করা, এটা ম্যাজিস্ট্রেটও পারেন, যে কোনো ম্যাজিস্ট্রেট বা যে কোনো সেশন জাজ বা ট্রাইব্যুনাল, এই ডিসচার্জ করা এটা কিন্তু একটা চমৎকার একটা বিধান, যে যাতে কোনো নিরপরাধ, যিনি অপরাধ করেন নাই প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে তার বিরুদ্ধে আনিত অভিযোগের কোনো ভিত্তি নাই বা কোর্ট ইন্টারেস্টেড না টু প্রসিডিউর দ্য অ্যাকিউজ, তাকে ডিসচার্জ করতে পারে, সেটা ডিসচার্জ করতে পারে, এই পর্যায়ে ডিসচার্জ করতে পারে। এটা হলো, এবং ট্রায়াল প্রসিডিউরটা আমার সিনিয়র আমার বন্ধু লার্নেড অ্যাডভোকেট সাহেব চমৎকার বলেছেন। তারপরেও আমি শুধু একটা কথা বলি, যে এখানে কিন্তু চার্জ গঠনের সময় যেমন ডিসচার্জের ক্ষমতা আছে, আবার চার্জ গঠনের সময় ম্যাজিস্ট্রেটেরও আছে, সেশন জাজেরও আছে, 2 ট্রায়াল প্রসিডিউর, 3 ট্রায়াল প্রসিডিউর আছে। কেউ যদি অপরাধ স্বীকার করে, কেউ যদি এট দ্য টাইম অফ ফ্রেমিং চার্জ গঠনের সময় যদি অপরাধ স্বীকার করে, যে যদি বলে আমি দোষী, আমি দোষী বললে হবে না, ইন টার্মস অফ দ্য অফেন্স কমিটেড, যে বিষয়ে চার্জ জানা হয়েছে, চার্জ যে ওই প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস তাকে ফুলফিল করে বলতে হবে। আমরা অনেক সময় দেখেছি, অনেক রিভিশন দেখেছি, শুধু লিখে দেয় যে আমি দোষী, আর অমনি তাকে আমরা বিচার সাজা দিয়ে দিলাম। কি অপরাধ করেছে, কোন কি, এটা না বলে দোষী, এটা ঠিক না। এটাকে লিখতে হবে ইন টার্মস অফ দ্য অফেন্স কমিটেড, এবং তাকে পুরো সার্কিটটাকে পূরণ করতে হবে। সেই ক্ষেত্রে তাকে সাথে সাথে সাজা দেওয়া যায়, ট্রায়াল না করেও। তবে এক্সেপশন আছে। একটা কোশ্চেন করি স্যার, যদি মানে বলে যে কেউ চুরি করেছে এবং কারো গৃহে অনুপ্রবেশ করে চুরি করেছে এবং চুরি করার পরে একজনকে স্টেপ করেছে, তো এখন ওই দোষী বলার ক্ষেত্রে প্রত্যেকটা যে আছে, চুরি করা, গৃহে অনুপ্রবেশ করা এবং স্ট্যাবিং করা, এটা প্রত্যেকের অফেন্সগুলির আলাদা আলাদা নাম আছে, অপরাধগুলির আলাদা নাম আছে, প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টের সাথে মানে স্বীকার করতে হবে যে আমি এগুলো করেছি, শুধু একবারে বলে আমি দোষী না, আমি এটা ক্যাটাগরিক্যালি স্পেসিফিক্যালি বলতে হবে, আমি প্রত্যেকটা আলাদা বলতে হবে, এবং যেটুকুনি স্বীকার করবেন ওইটুকু প্রয়োজনে দিতে হবে, আর যেটুকু স্বীকার করবেন না, কোর্ট যদি মনে করেন যে না ওইটুকু আমার ট্রায়াল করতে হবে, সেটুকু ট্রায়াল করবে। তবে আমি একটু এক্সেপশন বলি, সেশন মামলার ক্ষেত্রে এটা যদি ক্যাপিটাল পানিশমেন্ট যেখানে হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রে যেখানে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড আছে, সাথে হয়তো যাবজ্জীবন আছে, সেই ক্ষেত্রে কিন্তু সাথে সাথে চার্জ গঠন করা, মানে কনভিকশন দেওয়া যাবে না। তার স্বীকারোক্তিমূলক মানে বিবৃতি দেওয়ার কারণে চার্জ ফ্রেমিং এর সময় সাথে সাথে 164 কে যেটা বলছেন স্যার, এটা কি স্যার এখানে চার্জ গঠন ট্রায়ালে চলে যেতে পারবে। স্যার আমরা একটু মান্নান স্যারের কাছে চলে যাই। স্যার কি বলতে চাচ্ছেন স্যার? না, আমি বলতে চাচ্ছি, স্যার যে কথাটা বলতেছেন, মঞ্জুরুল বাচ্চা সাহেব যে কথাটা বলছেন আসলে সত্যি কথা, কিন্তু এখানে একটা আসামির পক্ষে একটা সুযোগ আছে। চার্জ গঠন করার সময় আসামি পক্ষের একটা সুযোগ আছে, সে খালাস হওয়ার। 342 আছে তার পরবর্তীতে, কিন্তু চার্জ গঠনের সময় যদি তার পক্ষে কাগজপত্র থাকে, তবে এটা প্রসিকিউশনের কাগজপত্র দেখে কিন্তু লার্নেড ম্যাজিস্ট্রেট অর সেশন জাজ এটা ডিসিশন নেবে।
তাকে ছেড়ে দেওয়া। এই জন্যই চার্জের সময়টা একটা গুরুত্বপূর্ণ সময়। তার মানে স্যার আমি একটু বলতে চাই স্যার, আপনার কাছে যথার্থই বলেছেন, চার্জ গঠনের সময় অ্যাকিউজডের কাগজ দেখে মানে তার যে ডকুমেন্টস দেখে তাকে ডিসচার্জ করার সুযোগ নাই, কিন্তু যেটা এফআইআর কিংবা কিংবা অন্যান্য যে ইত্যাদি পর্যালোচনা করে অন রেকর্ড পর্যালোচনা করে দেখা যায় যে চার্জ গঠন করার মতো কোনো উপাদান নাই, তাহলে ডিসচার্জ করার ক্ষমতা আছে ট্রায়াল কোর্টে। রাইট। না এটা সঠিক আছে। জি বলেন। এই পর্যায়ে স্যার আমরা ওই যে দর্শকদের কোশ্চেন আনসারটা স্যার একটু যদি দেই। দর্শক দুটো কোশ্চেন করেছিলেন, যে একটা হচ্ছে ওই বাংলাদেশের যে সাইবার ট্রাইব্যুনাল যেটা আছে সেখানে এভিডেন্স ওই মানে ইকুইপমেন্টস নাই, এই বিষয়টা কি? আর আরেকটা কোশ্চেন হচ্ছে তার যদি বাইরের দেশে থেকে যে কোনো মানহানিকর কোনো কিছু তার বিরুদ্ধে লেখা হয়, ও মনে হয় সাইবারের বিষয় বলছেন, যে ফেসবুক টুইটার এইসব বিষয়, তো ক্ষেত্রে বাইরের দেশে করলে এই অপরাধের বিচার কি বাংলাদেশে হবে কিনা, এটা যদি আপনারা বলতেন স্যার প্লিজ। আপনি কি কাকে প্রশ্নটা রেখেছেন? স্যার আমাদের আমি মনে করি স্যার মিজান মোল্লা স্যার যদি একটু আনসারটা দিতেন স্যার। বাইরে, হ্যাঁ ধন্যবাদ। এটা খুব সেই ক্রিটিক্যাল এবং খুব টেকনিক্যাল একটা প্রশ্ন এটা। সেখানে 181, 182, 183 এইখানে বলা আছে যে কোথায় এই অফেন্স গুলো হবে, অফেন্স কোথায় হবে, কোথায় এই অফেন্স গুলোর বিচার হবে, এটা বলা আছে ওখানটায়। এখন প্রশ্নটা হচ্ছে যে কিছুদিন আগে, এটা আমার মনে হয় মান্নান ভাইয়ের জানা আছে, জাপানে একজন ব্যক্তিকে খুন করে বাংলাদেশে চলে আসছিল এক ভদ্রলোক। সেই মামলাটা আমরা করছিলাম এখানে। ওরা ডিফেন্সে ছিল, আসামি পক্ষ ডিফেন্সে ছিল, যে জাপানেও তো একটা মামলা হয়েছে। তার মানে তাহলে বোঝা যায় যে জাপানে ওর একটা মামলা হয়েছিল, আবার এখানেও আমাদের দেশেও একটা মামলা হয়েছে। সেই মামলাটাও আমরা এখানে সেই কন্ডাক্ট করছিলাম এখানটায়। তো সেই ক্ষেত্রে দুই জায়গায় বিচার হবে একই অপরাধে, সেটা হবে না। সেকশন 4 ও 3-তে এটা বাধা আছে। তো এইটা তো আমার যে দর্শক যে প্রশ্ন করছেন, ওনার প্রশ্ন কিন্তু এটা না। ওনার প্রশ্ন আমি যে আনসার করলাম ওটা না। ওনার প্রশ্নটা হচ্ছে যে কোথায় করা যাবে। যদি কম্পিটেন্ট আদালত থেকে থাকে তাহলে পরা ওই আইনটার বলে, অর্থাৎ 181 থেকে শুরু করে 183 পর্যন্ত এই সেকশনগুলোর যে স্ট্রেংথ আছে, সেই স্ট্রেংথে প্লেস অফ অকারেন্স যদি বাংলাদেশের বাইরে হয় তাহলে সেখানেও মামলা করা যাইতে পারে। এই হচ্ছে এটা প্রশ্ন, সোজা উত্তর হচ্ছে এটা। আর ব্যাখ্যা দিতে গেলে পারা এটা দর্শক কতটা সহ্য করতে পারবেন এই ব্যাখ্যাটা বলা মুশকিল। তো সোজা হিসেবে হচ্ছে যেখানে অফেন্স কমিট হবে সেখানে মামলা করা যাবে, তবে দুই জায়গা মামলা করা যাবে না। একজন লোক একই অপরাধের জন্য সে কনস্টিটিউশনাল ল দতেও বলা আছে যে, 1 ও 2-তেও বলা আছে যে একই অপরাধের জন্য তাকে দুই জায়গা মামলা করা যাবে না, বা ক্রিমিনাল অফেন্সের সম্মুখীন করা যাবে না। আবার সেকশন 4 ও 3-তেও এই কথা বলা আছে যে সিআরবিসি। তো ওইটা একটু আমি একটু যদি আমাকে আচ্ছা আমি একটা বলছি, উনি সিআরবিসি না, এটা পেনাল কোডের সেকশন 3 এবং 4 এ আছে। মানে বাংলাদেশের কোনো নাগরিক বাংলাদেশের ভিতরে কিংবা বাংলাদেশের বাইরে পৃথিবীর যে কোনো জায়গায় কোনো অপরাধ করলে, এবং ইভেন বাংলাদেশের কোনো কোনো জাহাজে যদি হয়, কোনো ইয়েতে হয়, সেক্ষেত্রে হোক, বা ওই দেশে অন্য কোনো অপরাধ হোক, সেই ক্ষেত্রে এই পেনাল কোডের পেনাল কোড 1860 এর সেকশন 3 এবং 4 বিধান অনুসারে আমাদের দেশেও বিচার হতে পারে। তবে সেই ক্ষেত্রে একটা বিধান হলো সিআরপিসিতে একটা দেওয়া আছে, একটা প্রোটেকশন তার দেওয়া আছে। সেই ক্ষেত্রে আমাদের মন্ত্রণালয় থেকে, অর্থাৎ আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে একটা মতামত নিতে হয় যে এই অপরাধের জন্য অন্য কোনো দেশে তার কোনো বিচার হয়েছে কিনা। ওই অপরাধের জন্য ওই দেশে তার কোনো যদি বিচার না হয়ে থাকে তাহলে এ দেশে বিচার হতে কোনো বাধা নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, উনি আরেকটা প্রশ্ন বলেছেন যে একই অপরাধের জন্য দুইটা মামলা করা যাবে না। মানে দুইটা মামলা এইভাবে না, ঠিক আমি বলবো না। তবে বিভিন্ন কারণে আমাদের দেশে কিন্তু গত 100 বছর বলা হয়েছিল যে সেকেন্ড এফআইআর ইজ নট পসিবল, কিন্তু এখন কিন্তু তা বলা হচ্ছে না। আমাদের সুপ্রিম কোর্ট মানে বুড়িগঙ্গার পানি অনেক দূর গড়াই গেছে। আমাদের সুপ্রিম কোর্ট গত 10 বছর যাবত অনেকগুলো জাজমেন্টে বলছে যে একাধিক এফআইআর ইজ পসিবল একই অপরাধের জন্য। তবে কিছু কিছু ক্ষেত্রে আছে এই মামলা করার ক্ষেত্রে সেকশন 19 সিআরপিসি সেকশন 195 থেকে 199 পর্যন্ত, যে কিছু কিছু অপরাধের ক্ষেত্রে অভিযোগ করতে হয়। সেই অভিযোগের ক্ষেত্রে বিশেষ, যেমন কোনো কোনো ক্ষেত্রে আদালত করতে হয়, কোনো কোনো ক্ষেত্রে
যিনি ভিকটিম তাকে করতে হয়, অথবা অ্যাগ্রিড পার্টি করতে হয়, কিংবা কোনো কোনো ক্ষেত্রে অ্যাডাল্টারি প্রশ্ন হলে স্বামী কিংবা স্ত্রী যার কাস্টডিতে থাকে সে করতে হয়, কিংবা বিচারক সহ সরকারি কর্মকর্তা হলে সেই ক্ষেত্রে, যেমন কিছু কিছু ক্ষেত্রে মামলা করার ক্ষেত্রে সেখানে যে বারগুলো আছে, একটু কিছু বার আছে ওখানে, বিধান আছে, স্যাংশন নিতে। যে কোনো পরে কোনো প্রশ্ন থাকলে স্যার আমি এই পর্যায়ে জনাব খন্দকার আব্দুল মান্নান স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার একটা বিষয় দ্বারা যে আমরা জেনারেল যে বিচার ব্যবস্থাগুলো সম্পর্কে জানলাম, স্যার যদি আমাদেরকে একটু মানে জিনিসটা বোঝাতে, যে আমরা জানি যে দ্রুত বিচার একটা আইন রয়েছে এবং দ্রুত বিচারের একটা প্রসিজার রয়েছে। তো দ্রুত বিচার ট্রাইব্যুনালগুলি কিভাবে পরিচালিত হয় এবং ট্রেডিশনাল যে বিচার প্রক্রিয়া সেটা কিভাবে পরিচালিত হয়, স্যার যদি আমাদের একটু বুঝিয়ে বলতেন স্যার প্লিজ। হ্যাঁ, আসলে এটা অনেক ধন্যবাদ। এই ব্যাপারটা বিভিন্ন সময় ব্যাপারটা উঠছে, কথা হয়েছে। দ্রুত বিচার আইনে এমন কিছু কিছু আইন আছে যে আইনগুলা খুবই গুরুত্বপূর্ণ এবং ক্যাপিটাল পানিশমেন্ট হওয়ার মতো, সেগুলোর মধ্যে দ্রুত বিচারে কিন্তু বিচার হচ্ছে। সেই বিচারে আপনার একটা লিমিট আছে, এই লিমিটের মধ্যেই বিচারগুলা শেষ করতে হবে এবং তারিখও দিতে হবে। যেমন নর্মাল যে মামলাগুলা, সে মামলাগুলো তারিখটা 1 মাস 1.5 মাস 2 মাস হয়ে যায়, কিন্তু দ্রুত বিচার আইনে মামলাগুলোর তারিখ কিন্তু লিমিট আছে, যে 3 দিন বা 7 দিনের মধ্যে আপনারা দিবেন এবং শেষ করতে হবে। এই জন্যই দ্রুত বিচার আইনে যে গুরুত্বপূর্ণ মামলাগুলা দ্রুত বিচার আইনে করা হয়। এবং তবে সব সাক্ষীটাকে সবগুলোই কিন্তু ঠিক আছে, সাক্ষী আপনি যে কয়টা আমি একটু বলি, ট্রায়াল প্রসিডিউর একই, কিন্তু সময়টা বাঁচানোর জন্য আপনার শর্ট টাইমের মধ্যে করতে পারে দেওয়া, তারিখ দেওয়া, তারিখ শর্ট টাইমে 3 দিনের মধ্যে তারিখ দেয় বা 5 দিনের মধ্যে তারিখ দেয়া, ওই লিমিটের মধ্যে করে দিয়ে খুব শর্ট টাইমের মধ্যে শেষ করা, এটা দ্রুত বিচার আইনে। আর নর্মাল যে বিচার যেটা হচ্ছে সেটা তো নর্মাল হবে, সেটা 1 মাস 1.5 মাস বা 15-20 দিনও হয়, ওটা 2 পক্ষের আলোচনা সাপেক্ষে, 2 লয়ের আলোচনা সাপেক্ষে, হ্যাঁ ঠিক আছে আমরা আরডি করে ফেলে দেবো, তাইলে করা যেতে পারে। নাহলে নর্মাল কোর্টের ডায়েরি আছে, কোর্টের ডায়েরি অনুপাতেই ওই সাক্ষীগুলা হয়ে থাকে। সেজন্য দ্রুত বিচারে দ্রুত ভাবে হবে। আর নর্মাল যে আইন আছে, মামলাগুলো আছে, সে নর্মাল অবস্থানের মধ্যেই হবে। তারপরেও কিছু আছে, তারপর নর্মাল অবস্থানেও কিছু আছে, লিমিট আছে, যত দিনের মধ্যে শেষ করা যাবে। তবে এই প্রসেস আমি প্রথমেই বলেছিলাম, এই প্রসেসটা আগে বেশ 2, 3, 4, 5 বছর আগে এটা ছিল, এখন একটু শিথিল হয়েছে, কিন্তু মামলাগুলা কিন্তু সঠিকভাবে চলছে। এইটা আমার দেখা মতে, জানা মতে আমি বুঝতে পারি যে এখন মামলাগুলা দারুণভাবে সঠিকভাবে মামলাগুলা করা হচ্ছে। ধন্যবাদ। আমি এখানে একটা জিনিস যোগ করে দিই এখানে। দ্রুত বিচার একটা হলো দ্রুত বিচার ট্রাইব্যুনাল, সেশন মামলা সহ সমস্ত মামলায় এই ট্রাইব্যুনালে পাঠানো যায়। আর একটা হলো মানে কিছু আছে ম্যাজিস্ট্রেট কর্তৃক গঠিত দ্রুত বিচার, যেটা সেটা দুইটা 2 রকম, একটা সেশন ট্রায়াল আর একটা হলো ম্যাজিস্ট্রেট ট্রায়াল প্রসিডিউর ওখানে চলে। তবে আমাদের সংবিধানটার কথাটা আসতে হয়, সংবিধানের আর্টিকেল 33 এবং আর্টিকেল 35টা, বিশেষ করে 35টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসলে একজন অ্যাকিউজডের কিন্তু এটা কনস্টিটিউশনাল রাইট হলো একটা স্পিডি এবং পাবলিক ট্রায়াল, ইন্ডিপেন্ডেন্ট কোর্ট, ফেয়ার ট্রায়ালের এবং ইম্পার্শিয়াল, একটা ইন্ডিপেন্ডেন্ট ইম্পার্শিয়াল কোর্ট কর্তৃক এটা স্পিডি এবং পাবলিক ট্রায়াল হবে, এটাই স্পিরিট। সুতরাং যে দ্রুত বিচারই বলেন আর যে বিচারই বলেন, প্রত্যেকেরই দাবি হলো দ্রুত মামলা নিষ্পত্তি করা। যেহেতু আমাদের এখানে লক্ষ লক্ষ মামলা আছে, সেই জন্য বিশেষ ক্ষেত্রে কিছু কিছু মামলা বিশেষ গুরুত্বের সহিত দ্রুত করার জন্য এরকম 3 দিন বা 7 দিনের মধ্যে ডেট দিতে বলা হয়েছে, দ্রুত সাক্ষী আনার জন্য ব্যবস্থা করা হয়েছে। এটাই হলো দ্রুত। তাছাড়া বিচার পদ্ধতির ক্ষেত্রে ওই 3 ধরনের ট্রায়ালই পদ্ধতি অনুসরণ করা হয়। এখানে স্যার বাদী পক্ষের যদি বাদী পক্ষ প্রসিকিউশন পক্ষ থেকে আসা এই যে শেষ হয়ে যায় সাক্ষী, তাহলে কিন্তু 342-তে মানে মাননীয় জজ জিজ্ঞেস করতে পারেন আপনি আসামিকে যে আপনি কোনো সাক্ষী আর দিবেন কিনা, অথবা আপনার কোনো বক্তব্য আছে কিনা। এখানে কিন্তু একটা সুযোগ আছে তার কথা বলা।
সে সুযোগটা নিতে পারে 342 তে। হ্যাঁ সে এটা সে কিন্তু পারে, বলতে পারে আসামি পক্ষ। সেটা পারেন। সেটা জি, জি। ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ ক্রিমিনাল জাস্টিস অ্যাকিউজড কে বলা হয় অ্যাকিউজড ইজ এ প্রিভিলেজ পারসন। আমি জি, স্যার। আবার বলতে স্যার, চাই, এই ক্ষেত্রে বিচার ব্যবস্থায় অ্যাকিউজড হচ্ছে আর প্রিভিলেজ এক্ষেত্রে পারসন। আপনার কাছে একটু বাসি স্যার আপনার কাছে একটু অনুমতি নিয়ে আমি মানে মান্নান স্যারের কাছে অনুমতি নিয়ে এক জায়গায় যেতে চাচ্ছি। মান্নান স্যার জি, তো জি। সবসময় মানে ভুক্তভোগীর পক্ষে থাকেন স্যার। এবার আমি একটু আসামির লয়ের দিকে যেতে চাচ্ছি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ, মানে থ্যাংক ইউ। মিজান মোল্লা স্যারের কাছে আমি একটু মানে অনুমতি নিয়ে বলতে চাচ্ছি স্যার। অনেক ক্ষেত্রে দেখানো হয় যে বিস্তারিত না বললাম যে আসামিরা বলে যে আমি আসলে অপরাধী না, আমাকে ফাঁসানো হয়েছে এবং আমি Right. পরিস্থিতির কারণে ফেঁসে গেছি। So, এই ক্ষেত্রে ওই আপনার ভুক্তভোগী আসামির কি প্রতিকার রয়েছে, আমাদের আইনে কি রয়েছে, আমাদের যদি স্যার একটু সহজ করে বলতেন। আইনে কি বলা আছে সেটা এক ধরনের জিনিস, আগে দেখতে হবে জি, তার স্যার। মেন্টাল স্টেটটা কি, সে কি আসলেই জি, কি অপরাধী কিনা, এবং সে কি সে নিজেকে মানে এনভায়রনমেন্ট থেকে বাঁচার জন্য বলছে যে আমি অপরাধ করি নাই, সেটা একটা জিনিস। আর হচ্ছে যে না, আমি আদৌ করি নাই, তাহলে এই আমি যে আদৌ করি নাই এই অফেন্সের সাথে আমি জড়িত না, সেটা প্রমাণের জন্য যে প্রসিডিউরটা, সেটার জন্য তাকে তার একটা ডিফেন্স মামলা থাকবে। সেই ডিফেন্স মামলাটাকে সে প্রুভ করার জন্য সে সাক্ষী দিবে, সে নিজেও দিতে পারে, 340-তে দিতে পারে সে সাক্ষী। আবার এ বাদেও সে যখন সে মানে আসামি পক্ষ যখন তার সাক্ষীদেরকে বলা হবে যে তুমি সাক্ষী নিয়ে কোর্টে আসো, সেই ক্ষেত্রে আসামি তার লিস্ট জমা দেবে, জমা দেওয়ার পরে সে তার সাক্ষীদের মাধ্যমে ওই ডিফেন্স কেসটা সে বলবে যে দিস ইজ হাউ I am not entangled with the matter and I am not the offender and I was not present in the place of occurrence. এই যে এটাকে সে সাজেস্টিভ ক্রস এক্সামিনেশন হিসেবে অর্থাৎ সাজেশন আকারে তার ইসের মধ্যে দিয়ে দেবে। তারপরে তাকে জেরা হবে, রাষ্ট্রপক্ষ তাকে জেরা করবে। এটা তার মানে ওখানে বাঁচার পথ হলো তার একটাই, যে যেমন প্রসিকিউশন পক্ষ তার বিরুদ্ধে এফআইআর করছে, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন তো? সেইভাবে ডিফেন্সের লয়ার বা ওইরকম একটা মামলা সে থ্রো করবে যে আমার প্রসিকিউশনের এই এফআইআরটা এটা ঠিক না, বরং আমি যে কথা বলছি, আমার যে মামলাটা, আমার যে ডিফেন্সের কেসটা, এটাই হলো ঠিক। সেটা প্রমাণ করার জন্য রাষ্ট্রপক্ষ যেভাবে সুযোগ নিচ্ছে ঠিক ওইভাবে সে সুযোগ নিবে। তাকে তার ডিপোজিশন গুলো সে কোর্টের মধ্যে দিবে এবং সেটা সুযোগ রয়েছে, এমন না যে মানে কেউ অভিযোগ করলেই তার সাজা পেতে হবে, এরকম না। না এরকম না, আগে তো আমাকে মঞ্জুরুল ভাই সাহেব তো বলছেন যে আগেই ধরে নিতে হবে যে আসামি নির্দোষ। আসামি নির্দোষ, যে ব্যক্তি বিচার প্রার্থী দুই পক্ষই আছে, তার মধ্যে আসামি পক্ষ যার বিরুদ্ধে মামলা করা হয়েছে সেই ব্যক্তি নির্দোষ, তাকে আগে ধরে নিতে হবে, ধরে নিয়ে তারপরে বিচার কার্যক্রম চালাইতে হবে। আমি একটু যোগ করি, তিনটা পর্যায়ে একটা হলো তদন্তের সময় যদি দেখে যে কার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, তার এজাহারের নাম আছে, তদন্তের সময় তদন্তকারী দেখলেন যে তার বিরুদ্ধে আসলে অপরাধ প্রমাণ হয় না, উনি তখন এটাকে আমাদের দেশে যদিও কোথাও বলা নাই যে ফাইনাল রিপোর্ট দেওয়া, তবু ফাইনাল শব্দটা আমরা ব্যবহার করি, ফাইনাল রিপোর্ট দিতে পারে এবং কোর্ট সেটা অ্যাকসেপ্ট করে তাকে ডিসচার্জ করতে পারে। ফাইনাল রিপোর্ট হচ্ছে তার সাথে অপরাধের সাথে কোনো সংযুক্তি নাই, এটা একটা স্টেজ। আর বলছিলাম চার্জ গঠনের সময় সেটা আমি বুঝতে পেরেছি, ফাইনাল রিপোর্টের সময়ও কিন্তু আবার প্রসিকিউশনের থেকে এটাকে অপোজ করতে পারে বা নতুন করে তদন্ত দিতে পারে। যদি ফাইনাল নারাজি দিতে পারে, নারাজি দিতে পারে, এটাকে নারাজি বলে, দিতে পারে, এটা করা যেতে পারে, সেটা অবশ্যই পারে, সেটা দিতে পারে। ন্যায় বিচারের স্বার্থে বিজ্ঞ জজ এটা করতে পারেন। প্রসিকিউশন যখন করবে, প্রসিকিউশন বলতে পারে যে ফাইনাল রিপোর্ট এখানে হবে না, এই জিনিসগুলো এখানে আছে, একেবারে অকাট্য প্রমাণ আছে, এটাকে আপনি আবার নতুন করে দিয়ে দেন। আচ্ছা সেটা পারে। আমরা এখন অ্যাকিউজকে নিয়ে আসি, কখন তাকে ডিসচার্জ করা যায়। একটা হলো এই পুলিশ রিপোর্টের ভিত্তিতে ডিসচার্জ করা যায়, আর একটা হলো চার্জ গঠনের সময়, যেখানে চার্জ গঠন করার মতো উপাদান নাই, ডিসচার্জ করা যায়। তবে চার্জ গঠন করার পরেও তার একটা সুযোগ আছে, সে যদি এগ্রিড হয় সে রিভিশনে যেতে পারে, সেটা যদি সে কিছু কোনো ক্ষেত্রে আছে মানে স্যার জিনিসটা যদি স্যার একটু আবার বলতেন স্যার, মানে সবার জন্য সুবিধার জন্য। কোনো না ডিসচার্জের পরে না, ডিসচার্জ করলো না, পিটিশন তার বিরুদ্ধে চার্জ গঠন করলো, চার্জ গঠন করার পরে উনি এগ্রিড হলেন, ওনার
হ্যাঁ, উনি বলতেছেন যে না, আমার বিরুদ্ধে আসলে চার্জ গঠন করার তদন্তটা মতো ঠিক হয় নাই। পর্যাপ্ত উপাদান নেই, হবেন, হ্যাঁ, right. অথবা এটা অন্য কোনো আদালতে হবে, নানান প্রশ্ন তুলতে পারেন। সেক্ষেত্রে উনি অ্যাগ্রিড হলে রিভিশন করতে পারেন। রিভিশন দুই জায়গায় করা রিভিশন যায়। করতে পারেন। হ্যাঁ, রিভিশন রিভিশন স্যার কোথায় করবেন তিনি? করবেন। এটা হলো কারেক্ট, এটাকে বলা হয়, এটা কারেক্টনেস, লিগ্যালিটি এবং প্রপার্টি, এই তিনটা বিষয়কে চ্যালেঞ্জ করে উনি রিভিশন করতে পারেন, সেশন জাজের কাছে পারেন। যদি এই চার্জটা কোনো ম্যাজিস্ট্রেট করেন, এনি ম্যাজিস্ট্রেট ইনক্লুডিং জি, স্যার। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অর এনি আদার ম্যাজিস্ট্রেট, জি, স্যার। তাহলে সেশন জাজের কাছে পারেন। এক্সটেন্ড সেশন জাজ করলেও সেই ক্ষেত্রেও সেশন জাজ মানে জেলা দায়রা জজও করতে পারেন। হ্যাঁ, দায়রা জজের কাছে করতে পারেন। কিন্তু যদি যেটা জি, স্যার। এডিশনাল সেশন জাজ বা মেট্রোপলিটন সেশন জাজ করেন, সেই ক্ষেত্রে বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য হাইকোর্ট ডিভিশনে হাইকোর্ট ডিভিশনে রিভিশন করতে ডিভিশনে পারেন। করতে পারেন। তাছাড়া আরেকটা স্টেজ আছে, ওনারা আরো যদি অ্যাগ্রিড হন যে আমরা, তাহলে ওনারা কোয়াশমেন্টেও যেতে পারেন। 561 এতে কোয়াশমেন্টে যে 561 সুপ্রিম কোর্টে এতে। যেতে পারেন, কোয়াশমেন্টে যেতে পারেন। জি 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 স্যার। কোয়াশমেন্ট বা ডিভিশন এটাকেও করা যায়। এখন স্যার আমি আপনার কাছে একটা মানে আপনাদের কাছে একটা নতুন বিষয় মানে নিয়ে আসতে চাচ্ছি। তো এটাই সিরিয়াল প্রসেস যে আপনি কথা বলতে বলতে স্যার উচ্চ আদালতের একটা বিষয় চলে আসছে। তো স্যার মানে আমি আব্দুল মান্নান স্যারের কাছে যেতে যাচ্ছি স্যার, যে স্যার জি। আমাদের যদি একটু বুঝিয়ে বলতেন যে আমরা তো এখন মানে ট্রায়াল বুঝলাম যে আসামি, সাক্ষী, বিচার, এইগুলি প্রসেস, তারপর এই প্রসেসে সাজা বা শাস্তির বিষয়গুলি চলে আসতে থাকে। তো স্যার বললেন একটা রিভিশনের বিষয়, তারপরে অ্যাপিলের বিষয় আসতে পারে, বা কোনো মানে মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে তখন হাইকোর্টের অনুমতি চাওয়ার বিষয় থাকতে পারে। তো এই সার্বিক বিষয়গুলো হাইকোর্টে মানে মহামান্য হাইকোর্টে কিভাবে স্যার এটার বিচার হয় স্যার, যদি আমাদের একটু বলতেন। জি, ধন্যবাদ ব্যারিস্টার মনির। আসলে হাইকোর্টের বিচার কিন্তু বিচার কার্য ওই লোক নিয়ে গিয়ে সাক্ষী সাবক দিয়ে এই সমস্ত হবে না। এটা জি, স্যার। নিম্ন কোর্টে বিচার হবে, সাক্ষী হবে, সমস্ত কিছু প্রসিডিউর হওয়ার পরে একটা রায় হবে। যদি সেই রায়তে আসামির পক্ষে সাজা হয়, তাইলে আপিল করতে পারে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে। আর যদি খালাস হয়ে গেল, তাইলে সরকার পক্ষ আপিল করতে পারে হাইকোর্ট ডিভিশনে, এবং তার পরবর্তী তার আরো পরেও যেতে পারে। সেজন্যই আপনার যদি কোনো কিছু হয়, আসামির ওপেন আছে, আসামি করতে পারবে। সেটা হলো যদি জেলা জজ কোর্ট অথবা ম্যাজিস্ট্রেট কোর্টে আসলে পরে জেলা জজ কোর্টে আসলে পরে হাইকোর্টে যেতে পারে। তখন শুধু কাগজপত্র দেখবে, সাক্ষী, তারপরে তার নথিপত্র যেগুলো আছে সেই নথিপত্র পর্যালোচনা করে, এবং ডিফেন্স যে লয়ার আছে সে লয়ের বক্তব্য শুনে তারপরে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন একটি জাজমেন্ট দেবে। এটা সে খালাস হইতে পারে, স্যার আমি একটু বলি স্যার, মানে Sure. মানে যে লোয়ার কোর্টগুলি যেগুলো আছে, যে প্রথমে ম্যাজিস্ট্রেট কোর্টে বিচার হলো, বা বিচার হওয়ার পরে যদি সেশন কোর্টে চলে যায়, সেশন কোর্টের অনেকগুলো ধাপ রয়েছে। চূড়ান্ত সেশন জাজ, যেটা সেশন জাজের পরে যে পুরো বিষয়, সার্বিক বিষয়গুলো কিভাবে বিচার হলো, মহামান্য হাইকোর্টে বা সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন এটা মূল্যায়ন করবে যে বিচারটা কি ঠিক হয়েছে কিনা। তো তার মানে উচ্চ আদালতের কার্যক্রম শুধু এটি। অনেক ক্ষেত্রে স্যার এরকম হয় না যে উচ্চ আদালত থেকে আবার রিমান্ডে নিচের কোর্টে পাঠিয়ে দেওয়া হয়, যে আবার পুনর্বিচার করার ক্ষেত্রে ওই বিষয়গুলো স্যার। হ্যাঁ, সেটা হইতে পারে, সেটা অবশ্যই হইতে পারে। যদি দেখা গেল যে খুবই ইরেগুলারিটি আছে এর মধ্যে, পুরো রিপোর্টটাকে রিমান্ডে পাঠাইতে পারে। রিমান্ডে পাঠাইতে পারে যে কোর্টে প্রথমে হয়েছিল সেই কোর্টে আবার পাঠিয়ে দিতে পারে যে তুমি এটা দেখতে পারো। এটা করা যায় স্যার। এই ক্ষেত্রে মিজান মোল্লা স্যার কি জানি বলতে চাচ্ছেন স্যার? মিজান মোল্লা স্যার একটু যদি ওই দ্যাট ইজ হোয়াট আই এম টেলিং। স্যার একটু মান্নান ভাই, আমি বলি, মান্নান ভাই যে কথা বলছে ওটাই ঠিক, যে যদি লোয়ার কোর্ট থেকে, লোয়ার কোর্ট বলতে বোঝাচ্ছে বিলো হাইকোর্ট, রাইট, বিলো হাইকোর্ট, এটাকে লোয়ার কোর্ট বোঝাচ্ছে। এই লোয়ার কোর্টে যদি কোনো মামলা লোয়ার কোর্ট জাজমেন্ট হওয়ার পরে যদি আপার কোর্টে যায়, মানে মহামান্য হাইকোর্ট ডিভিশনে যায়, সেই ক্ষেত্রে সে আফটার টেকিং দি হিয়ারিং বোথ দি পার্টিজ, স্টেট অ্যান্ড ডিফেন্স, সবার নেওয়ার পরে সে অনেক ক্ষেত্রে যদি মহামান্য হাইকোর্ট মনে করেন যে না, এর এভিডেন্স নতুন করে নেওয়া দরকার, তাহলে ওই রেকর্ডটাকে রিমান্ড করে পাঠাইতে পারে ওই যে কোর্টে বিচার হচ্ছে সেখানে, যে তুমি এটাকে এই সাক্ষীগুলোকে নাও, নতুন করে নাও, এটা হইতে পারে। কিন্তু ওই মহামান্য হাইকোর্ট ডিভিশন কখনোই নতুন করে সাক্ষী ওখানে নেন না, এইটা। আর একটা ব্যাপার আছে, ওই একটু গোড়ার থেকে একটু বলে নেই, রিভিশন করার কথা যে বলা হয়েছিল, যে ইফ
the person is not discharged by the লোয়ার কোর্ট, সেই ক্ষেত্রে যখন আমরা করব, রিভিশন করতে চাইলে পরে মহামান্য হাইকোর্টে করতে গেলে, যেটা আমাদের মঞ্জুর বাসা সাহেব বলছেন যে মহামান্য হাইকোর্টে করতে গেলে 439 করা যাবে, আবার ল ইস্যু করতে গেলে এটা এই পাওয়ারটা কিন্তু কনকারেন্ট জুরিডিকশন, এটা ওই সমান জুরিডিকশন, ওই হাইকোর্টের যে জুরিডিকশন লোয়ার কোর্টের অর্থাৎ লজ কোর্টের একই জুরিডিকশন। 339 এ এবং 339 এই দুইটা সেকশনের জুরিডিকশন হাইকোর্টেও করতে পারে যে কোনো ব্যক্তি, এবং সরাসরি আবার সেই জজ কোর্টেও করতে পারে একই সময়, মানে হাইকোর্টে চলে যেতে পারে, জজ কোর্টে যাইতে পারে, আবার হাইকোর্টে যাইতে পারে। এর পাওয়ার কিন্তু এই একটা সেকশনই আছে যেটার মধ্যে আমরা দেখি যে সেই সিআরপিসিতে যে পাওয়ার একেবারে সমান, হাইকোর্টেরও মহামান্য হাইকোর্টেরও একই পাওয়ার, জজ কোর্টেরও একই পাওয়ার, এই রিভিশনাল ইস্যুর ক্ষেত্রে সেখানে 439 হ্যাঁ রিভিশনাল জুরিডিকশনটা সমান। তো যেখানে সেখানেই করতে পারবে, সরাসরি যদি হাইকোর্টে যেতে পারে যাবে, নাহলে 439 এতে এই করবে, জজ কোর্টে করবে, ওইটাই তো আমি একটু ক্লিয়ার করে দিলাম এটা। তো সেই ক্ষেত্রে আমাদের সরাসরি হাইকোর্টে যেতে পারবে। চলে যাই তারপরে জি জি আমি আবারও বলছি, সব ক্ষেত্রে হাইকোর্টে না। প্রথমত এনি ম্যাজিস্ট্রেটের যদি কোনো অর্ডারের বিরুদ্ধে অ্যাগ্রিড হয় তাহলে, এবং এক্সটেন্ড সেশন জাজের অর্ডারের বিরুদ্ধে অ্যাগ্রিড হয় তাহলে সেশন জাজের কাছে যেতে পারবে। আর এডিশনাল সেশন জাজ আর সেশন জাজ অর্ডার দিলে তখন মহামান্য সুপ্রিম কোর্টে যেতে পারবে। আর আমি একটু আপিল এবং রিভিশনের কথা আছে, রিভিশনটা কিন্তু অল পিওর কোশ্চেন অফ, এই যে কোশ্চেনটা হলো কারেক্টনেস, লিগ্যালিটি এবং প্রপার্টি, এটা পিওর কোশ্চেন অফ ল। এটা হলো একটা। এখানে উনি রাইটলি বলেছেন যে জুরিসডিকশনটা হলো হাইকোর্টের এবং সেশন জাজের বা এডিশনাল সেশন জাজ, যিনি তার রিভিশনাল শোনার ক্ষমতা আছে, তার কনকারেন্ট এবং ইকুয়াল। আপিলের ক্ষেত্রে আর যেটা বলা হয়েছে, কিন্তু রিভিশনের ক্ষেত্রে কিন্তু সেই ইভেন কোনো কনভিকশনের বিরুদ্ধে বা কোনো ডিসচার্জের খালাসের বিরুদ্ধে কখনো রিভিশন করে, সেক্ষেত্রে কিন্তু এই পানিশমেন্টটাকে সে উল্টায় দিতে পারবে না, মানে সেটা সাইড করে তাকে ধরেন একটা দিয়েছেন, খালাস দিয়েছেন, এটাকে সে পানিশমেন্ট দিতে পারবে না। কিন্তু আপিলের ক্ষেত্রে আপিলেট কোর্টের পাওয়ার কিন্তু ট্রায়াল কোর্টের সমান পাওয়ার। আপিলেট কোর্টের এডিশনাল এভিডেন্স নেওয়ার ক্ষমতা আছে। সে কোনো কেউ যদি যে ট্রায়াল কোর্ট কোনো কনভিকশন দিলে এই কনভিকশনটাকে আফেল করার ক্ষমতা আছে, এটাকে কনভিকশনটাকে আফেল রেখে পানিশমেন্ট প্রমাণের ক্ষমতা আছে, কিংবা আবার একুইটাল দেওয়ার ক্ষমতা আছে। নিজে এডিশনাল এভিডেন্স নিতে পারবে যে কোনো আপিলেট কোর্ট, অথবা সুপ্রিম কোর্ট যদি আপিলেট কোর্ট হয় তাহলে সুপ্রিম কোর্ট এটাকে পুরো রিমান্ডেও দিতে পারেন, অথবা রিমান্ডে না দিয়ে বলতে পারেন যে এই সাক্ষী দেওয়া হয় নাই, সংশ্লিষ্ট সেশন জাজকে বলতে পারেন আপনি এই সাক্ষীগুলো নিয়ে তাদেরকে এক্সামিন করে ক্রস এক্সামিন করে উভয় পক্ষকে সুযোগ দিয়ে আপনি এভিডেন্স নিয়ে আমার কাছে আবার পাঠান, এটা তার সুযোগ আছে। এই ধরনের মানে আপিলেট কোর্টের পাওয়ারটা হচ্ছে ট্রায়াল কোর্টের সমান, এবং সব ধরনের সে এক্সারসাইজ করতে পারে। মানে এক কথা বলা যায় যে আপিল মিন্স দি রিওপেনিং অফ ট্রায়াল, আপিল মিন্স দি রিওপেনিং অফ ট্রায়াল, এক কথায় সেটা আমরা বলতে পারি। আরেকটা হলো যে আমরা একটা মৃত্যুদণ্ডের প্রশ্ন আসছে, কোন সেশন জাজ কাউকে যদি মৃত্যুদণ্ড দেয়, মৃত্যুদণ্ড সাথে সাথে কার্যকরী হয় না। অন্যদের ক্ষেত্রে যেমন আপিল না করলে বা রিভিশন না করলে এটা কার্যকরী করার সাথে, কিন্তু মৃত্যুদণ্ডের ক্ষেত্রে আইনের বিধান অনুসারে এই নোটটি কনফার্মেশনের জন্য সুপ্রিম কোর্টের মহামান্য হাইকোর্ট ডিভিশনে পাঠাতে হয়, এবং হাইকোর্ট ডিভিশনে ইচ্ছা করলে সাজাপ্রাপ্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নিজেও আপিল করতে পারবেন, উনিও আপিল করতে পারবেন। আর উনি না আপিল করলেও তিনি যে এটা পাঠালেন কনফার্মেশনের জন্য, ওটার উপরে শুনানি হতে পারে। আমি এখানে আরেকটা কথা বলি, যেটা বাংলাদেশের জন্য এটা অত্যন্ত সুন্দর, পৃথিবীতে অনেক দেশে হয়তো এরকম বিধান নাই, সেটা তো ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া। আমাদের দেশে কিন্তু এক সময় এই যে আমরা দ্রুত মামলা নিষ্পত্তির কথা বলি, অনেক সময় আসামিরা দেশে বিদেশে পলায় থাকতো, লুকিয়ে থাকতো, পাওয়া যেত না, অ্যাবসেন্সিয়া অ্যাবসকন্ডিং থাকলে। এখন কিন্তু আমাদের সিআরপিসিতে এবং অন্যান্য আইনে স্পেশাল করে সিআরপিসির আমি 339 বিতে এবং স্পেশাল পাওয়ার অ্যাক্টের 27 সহ অন্যান্য সেকশনে এবং অন্যান্য বিশেষ কিছু আইনেও বিধান দেওয়া হয়েছে অ্যাবসেন্সিয়াল ট্রায়াল হতে পারে। সেক্ষেত্রে বিধানটা হলো যিনি পলাতক আছেন তার প্রোক্লামেশন এবং অ্যাটাচমেন্টটা যথাযথভাবে জারি করতে হয়, এরপরে 2টা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তারপরে তার করতে হয়। এখানে আরেকটা কথা, এখানে কিন্তু অ্যাকিউজ বিশেষ করে যেটা ক্যাপিটাল পানিশমেন্টের যেখানে বিধান আছে, ক্যাপিটাল পানিশমেন্ট বলতে মৃত্যুদণ্ড, সেই ক্ষেত্রে কিন্তু কোর্টের দায়িত্ব হলো যে সেই অ্যাকিউজ যদি পলাতক থাকে, অথবা কোনো অ্যাকিউজ থাকার পক্ষে উনি যদি কোনো নিজে আইনজীবী না দিতে পারে, সক্ষম না হয়,
কিংবা উনি ইন্টারেস্টেড না, যে উনি এমনই বলতেছেন যে আমার স্যার আমি তো আমার স্ত্রীরে মাইরা খুন করেছি, আমার ফাঁসি দিয়ে দেন, আমার এখন বোধ হয়েছে, আমি কোনো আইনজীবী দিব না, এরকম না। সেই ক্ষেত্রে কোর্ট তাকে স্টেট ডিফেন্স দিতে পারে। এটা হলো লিগ্যাল রিমেম্বারেন্সার ম্যানুয়াল 1960 এর চ্যাপ্টার 12 এর বিধান অনুসারে, এবং সেখানে একটা স্টেট ডিফেন্স দিবেন। তাছাড়া আরো একটা বিধান আছে, আমি গত একটা ইয়েতে বলেছিলাম, আমাদের অন্যান্য সেকশনে যেগুলো আছে, কোনো মাইনর অপরাধের ক্ষেত্রে কোনো আসামি যদি বলে যে আমি দরিদ্র, সেক্ষেত্রেও কিন্তু একটা বিধান আছে যে সেই ক্ষেত্রে লিগ্যাল এইডের চাইতে পারে, এবং সেই ক্ষেত্রে রাষ্ট্রের খরচে, রাষ্ট্র কিন্তু আমাদের দেশে, আমি দীর্ঘদিনের অভিজ্ঞতা দেখেছি, আমরা সেশন মামলায়, আপনি তো লিগ্যাল এইডের একটা পর্যায়ে আছেন, তাই তো? হ্যাঁ, লিগ্যাল এইড সেখানে দেওয়ার সুযোগ আছে। আচ্ছা, তবে এখানে আমি আরেকটা কথা বলি, ক্ষেত্রে আমরা আমাদের দেশের কি ধরনের অপরাধ হয় আমরা একটু না বললে, এটা অপরাধগুলোকে বিভিন্ন ভাবে আমরা ভাগ করতে পারি। একটা হলো ক্রাইম এগেইনস্ট, মানে কোন ব্যক্তির বিরুদ্ধে অপরাধ, তাকে খুন হতে পারে, হতে পারে। তাছাড়া বিভিন্ন বিশেষ আইনে, ওই যে নারী বা শিশুদের সংক্রান্ত অপরাধ, এটা হলো ব্যক্তির বিরুদ্ধে অপরাধ। আবার ক্রাইম এগেইনস্ট দ্য প্রপার্টি, সম্পত্তি সংক্রান্ত কিছু অপরাধ, মানে চুরি, ডাকাতি, আর্সন, এই ধরনের কেসগুলো আছে। তাছাড়া ক্রাইম এগেইনস্ট মোরালিটি, এই নৈতিক অপরাধ তো আমাদের দেশে এখন অনেক বেড়ে গেছে। তার মধ্যে অনেক, যেমন প্রস্টিটিউশন আছে, ইলিগাল গ্যামলিং আছে, যেটা সরকার এখন জিরো টলারেন্স দেখায়, যেটা করলেন গ্যামলিং আছে, এই ধরনের কিছু অপরাধ আছে। এবং সেক্ষেত্রে অনেক সময় সমটো এটা কগনাইজেন্স নেওয়ার একটা সুযোগ আছে। তাছাড়া আরেকটা যেটা আছে হোয়াইট কালার ক্রিমিনাল। এই কলার বলতে আমি এই কলার বুঝাচ্ছি, হোয়াইট কলার বলতে বুঝাচ্ছে যারা উচ্চ পদে থেকে বা ইয়ে থেকে এই ধরনের অপরাধ, পেনাল অপরাধ আছে এবং অন্যান্য আছে। বিশেষ করে আমাদের দুর্নীতি দমন আইন সংক্রান্ত যেসব অপরাধগুলা, হ্যাঁ, এই অপরাধগুলা হোয়াইট কলার ক্রিমিনাল অপরাধ, এরা এই ধরনের অপরাধ আছে। কিছু অর্গানাইজ অপরাধ আছে। অর্গানাইজ অপরাধ হলো কিছু অর্গানাইজেশন নানান ভাবে কিছু ক্রাইম করে, এইভাবে নানান ভাবে অপরাধকে আমরা বলতে পারি। তবে যুগের স্যার অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি স্যার। স্যার আমি আপনার কাছে অনুমতি নিয়ে স্যার, মানে জিনিসগুলো স্যার একটু সাম আপ করতে চাচ্ছিলাম স্যার, যে আমার প্যানেলিস্ট যারা আছেন, বিজ্ঞ অতিথি, তাদের সবার কাছে আমি 2 মিনিট করে আপনার কাছে স্যার দিতে চাচ্ছি স্যার। 2 মিনিট বা এর কম বা এর মধ্যেই স্যার থেকে আমাদের যদি একটু বুঝিয়ে বলতেন স্যার, যে আমাদের যে বিচার ব্যবস্থা রয়েছে, একদম অপরাধ শুরু করে খালাস অথবা শাস্তি পাওয়া পর্যন্ত, এই বিচার ব্যবস্থা আরো যুগোপযোগী করার ক্ষেত্রে কি কি সুপারিশমালা আমরা গ্রহণ করতে পারি স্যার? এই বিষয়ে স্যার 2 মিনিটের কম সময় আমরা একটু সবাই প্যানেলিস্টরা সবাই বলে আমরা অনুষ্ঠানের ইতি টানতে চাচ্ছি স্যার। এই পর্যায়ের শুরুতে আমি যেতে চাচ্ছি জনাব অ্যাডভোকেট মিজানুর রহমান মোল্লা স্যারের কাছে, যে স্যার কি কি সুপারিশমালার বিষয়ে যদি আমাদের একটু বলতেন। এই বাইটা আমরা সবার কাছে যাব। এই ধরনের রিকমেন্ডেশন গুলো হলো সময় যখন প্রয়োজন হয়, অর্থাৎ সময় বলবে যে আমার কি ধরনের এই সংস্কারের দরকার। তো এই ক্ষেত্রে তবে একটা গড়ে হ্যাঁ অ্যাটলাম একটা আইডিয়া দেওয়া যায় এরকমের, যে আমাদের যারা প্রসিকিউশনে কাজ করি আমরা, আমাদেরকে যত্নবান হইতে হবে, যারা ডিফেন্সে কাজ করি তাই একই কাজ, তো একই, তো তাদেরকে যত্নবান হইতে হবে। এবং আধুনিক আইন বিজ্ঞানটাকে যদি আর একটু সেই সামনে আনা যায়, যেমন কিছুদিন 2013 সালে আমাদের একটা আইন হয়েছে, ওই যে ডিএনএ অ্যাক্ট যেটা হয়েছে, এইসব জিনিস আমাদের অনেকটা সেই ইনভেস্টিগেশন সময় কাজে লাগে। এই আধুনিক আইন বিজ্ঞানটাকে যদি আমরা সাইবার ক্রাইমে আমাদের সেই এই আইন বিজ্ঞানকে সংস্কার করা দরকার। যেমন এই যে আপনি একটা প্রশ্ন করছিলেন যে প্রপার মেশিনস এবং টুলস নাই যেগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে কোর্টের মধ্যে দেখতে পারি। তো এইটাকে এইরকম ব্যারিয়ার থেকে মুক্তি পাওয়ার জন্য আইন বিজ্ঞানকে আর আধুনিক করার দরকার, তারপরে এগুলো সব ঠিক থাকবে। আর আমরা যারা কাজ করব আইন নিয়ে, যারা পুলিশ আছি বা তারপরে লয়ার আছেন, জাজেস আছেন, প্রসিকিউটররা আছেন, তাদেরকেও আরো যন্ত্রবান হইতে হবে সব ব্যাপারে। সবসময় মনে রাখতে হবে যে আসামিকে সাজা দেওয়ার জন্য শুধু কোর্ট না, আসামিকে খালাস দেওয়ার জন্য কোর্ট, যদি সে নিজেকে প্রমাণ করতে পারে যে সে নির্দোষ। তো এইটাকে আমাদের নিশ্চিত, ন্যায় বিচার নিশ্চিত করা, অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিসটাকে যদি আমরা নিশ্চিত করতে চাই,
তাহলে আমাদের সবাইকে বেশি যত্নবান হইতে হবে। এবং সবচেয়ে বড় সুপারিশ যেটা আমার, সেটা হচ্ছে যে আধুনিক আইন বিজ্ঞানকে সামনে আনতে হবে। এটা হচ্ছে আমার পক্ষ থেকে সুপারিশ। ধন্যবাদ স্যার। আমরা আলোচনার এই পর্যায়ে জনাব মঞ্জুরুল বাসির স্যারের কাছে চলে যেতে চাচ্ছি। স্যার, আমাদের যদি 2 মিনিটের কম সময় একটু স্যার বুঝিয়ে বলতেন যে কি কি সুপারিশমালার মাধ্যমে আমরা আরো যুগোপযোগী করতে পারি। জি স্যার, ধন্যবাদ। প্রথম কথা হলো, আমাদের যে ফৌজদারি বিচার ব্যবস্থার ক্ষেত্রে আমাদের কিন্তু আপোষ নিষ্পত্তির একটা সুযোগ আছে কিছু কিছু অপরাধে। আরো এমন কিছু অপরাধ আছে যেসব অপরাধগুলা আরো কিছু অপরাধ সেই আপোষ নিষ্পত্তি করার বিধানটাকে আওতায় আনা উচিত। এটা হলো একটা। তাছাড়া কিছু কিছু অপরাধ তারা যদি দোষ স্বীকার করে, সেই ক্ষেত্রে তাদেরকে সাজা দেওয়ার ক্ষেত্রে কম সাজা দেওয়া হবে, এরকম বা ই করে প্লি বার্গেনিং এর মতো করে সেক্ষেত্রে একটা এই ধরনের বিধান থাকতে পারে। তাতে একটা সুবিধা হলো যে সে অপরাধ করছে, দীর্ঘ ট্রায়াল 10 বছর 15 বছর ট্রায়াল ফেস করে আসছে, সে হয়তো দোষটা স্বীকার করলেন, আদালত তার ক্ষমতা আছে যে সর্বনিম্ন সাজা দেওয়ার, সেটা 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 সে করতে পারে। এখানে এই ধরনের একটা সংশোধন আনতে পারে। তাছাড়া আরো কিছু সংশোধনের কথা আমি বলবো, বিশেষ করে সাইবার ট্রাইব্যুনালের কথা যেমন বারবার আসছে, এভিডেন্স অ্যাক্টেও কিছু সংশোধন ব্যাপার আছে। এভিডেন্স অ্যাক্টের ভিতরে এখনো কিন্তু আমাদের ইলেকট্রনিক এবং সাইবার ক্রাইম যেগুলো হয়, এগুলাকে যে এভিডেন্স অ্যাক্টে কিন্তু ওইভাবে এভিডেন্স ইন্ডিয়াতে কিন্তু অনেক অনেক অ্যামেন্ডমেন্ট হয়েছে এভিডেন্স অ্যাক্টে, তারা ওগুলো যুগোপযোগী করেছে। আমাদের দেশেও আমার যতদূর জানা পরে, আমি একটা ইয়েতে অংশগ্রহণ করেছিলাম যে ল কমিশন একটা উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত কিছু হয়েছে আমি এটা জানি না। তবে এটা এই এভিডেন্স অ্যাক্টটা সংশোধন করে হোক বা নতুন কোনো এভিডেন্স অ্যাক্টের সাথে যোগ করে হোক, এই ধরনের যে প্রিন্ট ইলেকট্রনিক যেসব এভিডেন্স গুলা, সেটাকে কোনটা কগনাইজেবল হবে, কোনটা কনক্লুসিভ হবে, কোনটা অ্যাডমিসিবল হবে না, এই ধরনের বিধান সহ পরিবর্তনের দরকার আছে। নতুন করে সাজানো উচিত এভিডেন্স একটা। স্যার, আমরা আলোচনার এই পর্যায়ে উনি বলেছেন আমাদের কোর্ট, সর্বোপরি আমাদের কোর্টকে আরো বেশি প্রোঅ্যাক্টিভ হতে হবে। কোর্ট প্রোঅ্যাক্টিভ না হলে আমাদের কোর্ট প্রোঅ্যাক্টিভ, আমরা একসময় আমি একটা গল্প দিয়ে বলি যে শোনা গেছে যে ব্রিটিশ পিরিয়ডে জাজরা অনেক সময় নাকি শুনছে তারা এদিকে তাকাতেন না যে বাম দিকের লয়ার মনে করতে পারে যে উনি আমার দিকে ঝুঁকে পড়েছেন, আর আবার ডান দিকে তাকাতেন না যে ওইদিকে হয়তো প্রসিকিউশনের লয়ারের প্রতি কোর্ট মধ্যে ঝুঁকে পড়েছেন। আমাদের কোর্টগুলো এরকম হলে হচ্ছে হবে না, আমাদের কোর্টগুলোকে আরো বেশি প্রোঅ্যাক্টিভ হতে হবে এই যথাযথ প্রয়োগ, দ্রুত প্রয়োগের ক্ষেত্রে। এবং আমাদের টার্গেট কিন্তু কাউকে খালাস দেওয়া বা সাজা দেওয়া নয়, কোর্টের থাকতে হবে ন্যায় বিচার নিশ্চিত করা এই সময়ের মধ্যে এবং স্বল্প ন্যায় বিচার, জাস্টিসটা নিশ্চিত করা। জি স্যার। স্যার, আমরা আলোচনার এই পর্যায়ে যে আমরা জনাব সিনিয়র অ্যাডভোকেট জনাব খন্দকার আব্দুল মান্নান স্যারের কাছে শুনতে যাচ্ছি। স্যার, এই যে পুরো সার্বিক বিষয় যেভাবে আমরা আমাদের বিজ্ঞ অ্যাডভোকেট আপনার স্যার কলিগরা বললেন, তো অনেকগুলো সুপারিশমালা তারা প্রদান করলেন। স্যার, আপনি যদি স্যার একটু সুপারিশমালা প্রদান করতেন, এর মধ্যে আমরা আমাদের আলোচনায় এখানে ইতি টানতাম স্যার। জি জি, অনেক ধন্যবাদ। আসলে সুপারিশমালা যা দেওয়া হয়েছে এগুলা রিয়েলি প্রয়োজন। যেমন আমাদের জজ সাহেব বললেন আর কি, মঞ্জুরুল বাচ্চা সাহেব যেটা বলেছেন, এদিকে মিজানুর রহমান মোল্লা সাহেব যেভাবে বলেছেন, আসলে এটা আরো দরকার। যেমন তদন্ত কর্মকর্তা ট্রেনিং দরকার। তদন্ত কর্মকর্তা অনেক সময় অনেক সমস্যা সৃষ্টি করে, এফআইআর লস করার পরে এফআইআরটা দিয়ে যে তদন্ত করা, ফাইনালি যে চার্জশিট দেওয়া যায়, চার্জশিটে অনেক ভুল হয়। এই ভুল হলে পরে যে কোনো একটা সঠিক মামলা করা যায় না চার্জশিটে। এই জন্য ট্রেনিং তাদের দরকার। ট্রেনিং দরকার প্রসিকিউশনের বিজ্ঞ আইনজীবীদেরকেও ট্রেনিং দরকার। এই ট্রেনিংটা প্রয়োজন আছে। আদালতের অনেক সময় অনেক ধরনের সিনিয়র আইনজীবী গেলে তাকে জিজ্ঞাসা করে, অনেক কিছু জিজ্ঞেস করে, কিন্তু সে ব্যাপারগুলো যদি আইনজীবীরা যদি ভালোভাবে পড়াশোনা করে যায় তাহলে কিন্তু দারুণভাবে কাজে আসে। আর মিজান মোল্লা সাহেব একটা কথা বললেন, বোধহয় 2013 সালে ওই একটা আইন হয়েছে ডিএনএ ব্যাপার, ডিএনএ অ্যাক্টের ব্যাপারটা দেখেন। এটা কোনো বাচ্চা হওয়ার পরে বাবা বলল যে এ আমার বাচ্চা না, কিন্তু ডিএনএ টেস্ট গেলে স্পষ্ট বেরিয়ে যাবে বায়োলজিক্যাল ফাদার অফ দি বেবি, রাইট। তারপরে যুগোপযোগী আইন করতে হবে। সেটা যেমন ধরেন আপনি প্রযুক্তি, নতুন প্রযুক্তি। এই যে ভার্চুয়াল, কয়েকদিন আমাদের মার্চের 13 তারিখে থেকে ঢাকায় ভার্চুয়াল কোর্ট হয়েছে এবং
শেষ হয়েছে গত কয়েকদিন আগে। এই যে ভার্চুয়াল কোর্টটা হয়েছে, এটারও অন্তত ভার্চুয়াল কোর্টে দেখা গেছে অনেক লয়ার জয়েন করতে পারেনি। কেন পারেনি? মানে তারা আসলে টেকনিক্যালি অবস্থানটা এত স্ট্রং না। অফিসও একই অবস্থা গেছে। স্বাভাবিকভাবেই এই ভার্চুয়াল কোর্টটা কিন্তু ভালো হচ্ছিল যদি সবাই জানতো, বুঝতো। এটা একটা প্রয়োজন আছে। অনেক আসামি, দুর্দশ আসামি বাইরে আনতে পারে না, তাদের ভার্চুয়াল কোর্টেই তাদের বিচার হওয়া উচিত। এই যে অবস্থানটা, এটা সঠিকভাবে যদি আমরা করি, তাহলে নিশ্চয়ই যুগোপযোগী আমাদের আইন করতে গেলে এইসব জিনিসগুলো আমাদের চিন্তা করতে হবে। আইনজীবীদের সঠিকভাবে পড়াশোনা করে যেতে হবে, তদন্ত কর্মকর্তাকে সঠিকভাবে তাদের চার্জশিট দিতে হবে। আর একটা ব্যাপার আমি যে কথাটা বলতে চাই, একটা সিস্টেম যেটা হয়েছে বিগত বর্তমান সরকারই এই টার্মের আগের টার্মে কি আরম্ভ করেছিল, একটা সালিশের সিস্টেম করেছিল। সালিশ সিস্টেমটা কিন্তু খুব জরুরি। যে অবস্থানে ছোট ছোট মামলাগুলো সালিশ করে শেষ করতে পারে, সালিশ করে দরকার পড়লে প্রয়োজন বোধে এটা ইউনিয়ন কাউন্সিলে পাঠিয়ে দিতে পারে। এই কষ্ট করতে হয় না। আর গ্রাম আদালত আছে, এই সব ব্যাপারগুলোর জন্য চিন্তা করার দরকার। ছোট পানিশমেন্টের যে অফিসগুলো আছে ওটা যুগে যদি আইন করা হয়, তাহলে অবশ্যই সাধারণ মানুষ ভালো হবে। আর এই ধরনের প্রোগ্রামও দরকার। যে প্রোগ্রামগুলো আজকে ব্যারিস্টার মনির হোসেন সাহেব করলেন, আমাদের অত্যন্ত বিশেষ করে মঞ্জুরুল বাসির সাহেব আসছেন মিজানুর রহমান মোল্লা সাহেব, সিনিয়র অ্যাডভোকেট, এরকম কিছু মাঝে মাঝে যদি হয়, তাহলে আমি প্রতি মঙ্গলবার হয় স্যার আমাদের এই অনুষ্ঠানটি, প্রতি মঙ্গলবারই হয় স্যার। মনির হোসেন আবারও ধন্যবাদ দেব যে এই ধরনের প্রোগ্রাম করলে পরে মানুষও বুঝতে পারবে, আইনজীবীরা অনেকটা সজ্জীবিত হবে। এবং এই যে জজ সাহেবরা অনেক কথা বললেন, মঞ্জুরুল বাসির সাহেব যে কথাগুলো বললেন, এই কথাগুলো সহজে কিন্তু আমরা পাই কম, এগুলো দরকার আছে। যাই হোক, আমি আপনার সাথে আমি একটা জিনিস যোগ করতে চাই। আপনি তদন্তকারী সংস্থা যে তাকে ট্রেনিং দেওয়ার কথা বলেছেন, একই সাথে আমাদের একটা দাবি ছিল দীর্ঘদিনের, যে এটাকে বিচার বিভাগের অধীনে ন্যস্ত করা, তাহলে তদন্তের ক্ষেত্রে আরো উন্নতি হবে এবং তারা আরো স্বাধীনভাবে কাজ করতে পারবে। এরকম একটা দাবি ছিল। এটাকে আপনার সাথে আমিও একমত, কিন্তু করতে হবে কি, এটাকে আলাদা সংস্থাই করতে হবে তদন্ত করার জন্য। আলাদা সংস্থা এবং সেটা বিচার বিভাগের সাথে অ্যাটাচ থাকবে। তাছাড়া নিরাপত্তা, সাক্ষীদের খরচের বিধান করা, আরো ইত্যাদি অনেক ব্যবস্থা আছে। এটা হয়তো এই সংক্ষিপ্ত সময় বলা খুব মুশকিল। আমি শুধু এটুকুই বলবো, অনেক দুর্দর্শ আমরা অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলে এসেছি স্যার। অনেক দুর্দর্শ আসামির বিরুদ্ধে সাক্ষী দিতে চায় না, যার জন্য আমরা তাদেরকে প্রসিকিউট করতে পারছি না। তাই খরচের ব্যবস্থা এটা করতে আইন করা দরকার, এই ব্যাপারটাও লক্ষ্য রাখা দরকার। এবং এটা আমি আশা করি এই ধরনের প্রোগ্রাম হওয়া উচিত, হলে পরে নিশ্চয়ই এই ব্যাপারগুলা ভালো হবে বা জানবে সবাই। সবাই ধন্যবাদ, আরো সহজ হবে স্যার। ধন্যবাদ স্যার, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমাদের বিজ্ঞ অতিথি বৃন্দদের, যারা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের 16 কোটি বাংলা ভাষাভাষী মানুষ এবং বিদেশে যারা আছেন, যারা আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখছেন, তাদের কাছে এই আইনের কঠিন ভাষা আমাদের সহজ করে দিচ্ছেন, যাতে তারা দিক নির্দেশনা পায়। এছাড়াও যারা নবীন আইনজীবী আছেন, যারা আরো জানতে চায়, তাদের জন্য এই অনুষ্ঠান রয়েছে। আমরা আমাদের স্যাররা তাদের গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করে এখন রাত 10:30 প্রায় 10:30 বেজে গেছে। তাদের কাছে আমরা সবার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের অনুষ্ঠান থেকে আমি এর মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া